আচ্ছা, তো আহ, আমাদের এখন পর্যন্ত 13-14 জন স্টুডেন্ট এসেছে। তো আমি আপাতত স্টার্ট করি। গতদিন যেখানে শেষ করেছিলাম আজকে সেখান থেকে শুরু করব। তো একটা জিনিস স্যার, হ্যাঁ বলো। জাস্ট একটা জিনিস ওই রিক্যাপ করেন একটু। প্রথমে ওই যে বিএস আর বিআর এর মধ্যে যে ওই যে গামা গামা প্লাস 120 ওই বিষয়টা জাস্ট একবার স্যার রিপিট করেন। আচ্ছা, ওইটা হচ্ছে যে তোমার আচ্ছা দাঁড়াও, স্পিকারটা যাই। হুম সেটা হচ্ছে যে তোমার বিআর এবং বিএস, রোটর ম্যাগনেটিক ফিল্ড আর স্টেটর ম্যাগনেটিক ফিল্ড, এই দুইটার মাঝখানে অ্যাঙ্গেলটাকে ওরা বলছে গামা, এবং সেটা অলওয়েজ 180 ডিগ্রি মাইনাস আলফা হবে। সেটা কিভাবে হবে? সেটা হওয়ার জন্য আহ, মানে আলফাটা হচ্ছে যে তোমার রোটর কন্ডাক্টর দুটাকে কানেক্ট করে তুমি যদি একটা লাইন টানো, সেই লাইনটা হরাইজন্টাল অ্যাক্সিস এর সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করে সেটাই হচ্ছে আলফা। এখন এই আলফাটা তুমি যদি 180 ডিগ্রি থেকে মাইনাস করো, অলওয়েজ দেখবা সেটা বিআর এবং বিএস এর মাঝখানে অ্যাঙ্গেলটা তোমাকে দিবে। এটা কিভাবে হয়, এটা কি এটা হওয়াটা বোঝানোর জন্য আমি ভাবে বলতে পারি যে সাপোজ খেয়াল করে দেখো, বিআরটা কিন্তু এই অ্যাক্সিসটার সাথে, মানে এই রোটর কন্ডাক্টরের যে অ্যাক্সিসটা সেটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে আছে। সো তুমি যেখানেই যাও না কেন, তুমি বিএসটা মানে বিআরটাকে যদি একটু সাপোজ অ্যানোটেট করে দেখে, তুমি যদি বিয়ারটাকে সরাটা এদিকেও নিয়ে আসো, এটা মনে করো তোমার নিউ বিয়ার, সেই ক্ষেত্রে তোমার বিএসটাও কিন্তু ততক্ষণে ওই একই অ্যাঙ্গেল সরে যাবে। ঠিক আছে? এবং তাদের মাঝখানে এই গামা অ্যাঙ্গেলটা অলওয়েজ ফিক্স থাকবে। কেন? কারণ এটা হচ্ছে সিনক্রোনাস স্পিডে। সিনক্রোনাস স্পিড বলতে তুমি বাইরে থেকে কি দিচ্ছ, বাইরে থেকে হচ্ছে থ্রি ফেজ সাপ্লাই দিচ্ছ স্টেটরে, এবং তুমি যে থ্রি ফেজ সাপ্লাইটা দিচ্ছ সেটা অনুযায়ী কিন্তু স্টেটরের কন্ডাক্টর গুলো ঘুরছে, মানে স্টেটরের যে ম্যাগনেটিক পোল গুলো সেগুলো ঘুরছে, এবং রোটর সেটাকে ফলো করেই ঘুরছে। তুমি স্টেটর ম্যাগনেটিক ফিল্ডটা যতটুকু আগাবে, রোটর ম্যাগনেটিক ফিল্ড ঠিক ওই অতটুকু পরিমাণই আগাবে, যার কারণে তাদের মাঝখানে অ্যাঙ্গেলটা অলওয়েজ গামাই থাকবে। এবং এই গামা অ্যাঙ্গেলটা তুমি সাপোজ মনে করো যে এখন যখন রোটরটা ঘুরে গেল, মানে রোটর ম্যাগনেটিক ফিল্ডটা যদি ঘুরতে হয় তাহলে কি করতে হবে, রোটর কন্ডাক্টরটাও এখানে চলে আসবে। ঠিক আছে? তখন রোটর কন্ডাক্টরটা হচ্ছে এই পজিশনে চলে আসবে, তার সাথে 90 ডিগ্রি থাকবে হচ্ছে বিআর, মানে যে এই মাঝখানে অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। এই যে বিআরটা এখানে চলে আসলো, তুমি হিসাব করে দেখবা যে তখনও এই বিআর এবং বিএসটা তো এখানে নিউ বিএস, তখনও দেখবো বিআর এবং বিএস এর মাঝখানে অ্যাঙ্গেলটা গামাই থাকবে। আর আলফা তখন কত হবে? আলফা হবে হচ্ছে যে তোমার নিউ যে পজিশন রোটর কানেক্টরের সেটার যে অ্যাক্সিসটা, এই অ্যাক্সিসটা এটার সাথে হরাইজন্টালের যেই অ্যাঙ্গেলটা সেটা, তখন আলফা হবে এইটা। তাহলে দেখো আলফা আগের চাইতে বেড়ে গেছে। আলফা এখন সাপোজ 60 ডিগ্রি, আগে হয়তো 30 ডিগ্রি ছিল এটা, এখন হচ্ছে এটা 60 ডিগ্রি। তো তখন কিন্তু গামাটাও সেই অনুযায়ী চেঞ্জ হবে, গামাটা হবে 180 মানে 60, অর্থাৎ 120 ডিগ্রি। ঠিক আছে? কিন্তু মানে চেঞ্জ হয় বলতে গামাটা আগেও 120 ছিল, কিন্তু আগে তুমি যেটা করতা, আগে তোমার আলফার ভ্যালুটা দাঁড়াও, আগে আলফার ভ্যালু, আচ্ছা এই ফর্মুলা অনুযায়ী যদি চিন্তা করো তাহলে গামার ভ্যালুটা চেঞ্জ হবে, কারণ আলফার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। ফর্মুলা চিন্তা করলে গামার ভ্যালুটা চেঞ্জ হওয়া উচিত। বাট তুমি যদি মানে ফিজিক্যালি চিন্তা করো যে তোমার বিআর আর, আচ্ছা বুঝতে পারছো ওরা কি বলতেছে, ওরা এখানে মেইনলি ফর্মুলাটা তৈরি করছে বিএস টাকে কনস্ট্যান্ট পজিশনে রেখে, বিএস টাকে একটা কনস্ট্যান্ট পজিশনে রেখে ওরা জাস্ট বিআর এর পজিশনটাকে চেঞ্জ করেছে, যার কারণে হচ্ছে এই আলফার ভ্যালুটা যতই বাড়বে এই গামার ভ্যালুটা তো কমতে থাকবে। ঠিক আছে? এটাই হওয়ার কথা। কিন্তু রিয়েল লাইফে যেটা হবে যে তোমার বিএসটাও কিন্তু অ্যাকচুয়ালি ঘুরছে, রোটর স্টেটর ম্যাগনেটিক ফিল্ড যেটা এই থ্রি ফেজ কারেন্ট দেওয়ার কারণে সেটা কিন্তু ঘুরতে থাকবে, যার কারণে বিআরটা ঘুরে থাকবে। আলটিমেটলি তোমার গামাটা চেঞ্জ হবে না। ঠিক আছে? গামাটা এখানে যা ছিল তাই থাকবে। বাট তুমি যদি একটা বিএস মানে একটা কনস্ট্যান্ট পজিশনের বিএস কে চিন্তা করো অলওয়েজ, কারণ এই বিএস সাথে ঘুরে আলটিমেটলি এখানেই আসবে আবার ব্যাক করে, তাই না? সো তুমি যদি এই পজিশনে বিএসটাকে রেখে চিন্তা করো তাহলে গামাটা মানে কমতে থাকবে আলফা বাড়ার সাথে সাথে। মানে তুমি যদি স্টেটর ম্যাগনেটিক ফিল্ডকে কনস্ট্যান্ট রেখে রোটর ম্যাগনেটিক ফিল্ডকে তার চারপাশে ঘুরাও, তখন হচ্ছে আলফা কমবে, আলফা বাড়বে, গামাটা কমবে। ঠিক আছে? এরকম ভাবে চেঞ্জটা হবে আর কি। ক্লিয়ার জিনিসটা এবার? কোশ্চেন? আচ্ছা স্যার, আমার হ্যাঁ, আগের ইয়েতে কিছু কোশ্চেন ছিল, মানে গতকালকে ক্লাসে আমি স্যার ঠিক মতো জয়েন করতে পারিনি, তখন স্যার আগের কোশ্চেন করতে পারিনি। বলো কি কোশ্চেন। স্যার,
ফার্স্ট হচ্ছে একটা কোশ্চেন, যেটা আমরা তো জানি স্যার E ইকুয়ালস টু K phi ওমেগা। হ্যাঁ তো এখানে হচ্ছে আমাদেরকে বলো, আমরা আরেকটা জিনিস জানি যে হচ্ছে যে ম্যাগনেটিক ফ্লাক্স যদি বৃদ্ধি পায় তাহলে হচ্ছে আমাদের রোটরের যে স্পিড সেটাও বৃদ্ধি পাবে। ম্যাগনেটিক ফ্লাক্স বাড়লে রোটরের স্পিড বাড়বে না, এরকম আসলে কোনো নাই। মানে তুমি যদি ম্যাগনেটিক ফ্লাক্স কে বাড়াও তাহলে তোমার বি বাড়বে, সেটা ঠিক আছে। বি বাড়লে, হ্যাঁ বি বাড়লে অবশ্য টর্কও বাড়বে। টর্ক বাড়লে সেক্ষেত্রে ফোর্স বাড়বে, সেক্ষেত্রে হ্যাঁ স্পিড বাড়বে, বাড়ার কথা। হ্যাঁ না, এটা অবশ্য সবসময়, এটা অবশ্য সবসময় সত্যি না। তোমার টর্ক যদি বাড়ে সেক্ষেত্রে যে স্পিড যে বাড়বেই এটার গ্যারান্টি কিন্তু নাই। তোমার ডিপেন্ড করে তুমি টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স এর কোন পয়েন্টে আছো, সেটার উপর ডিপেন্ড করবে জিনিসটা। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ বলো, কোশ্চেনটা কি বলো? কোশ্চেন স্যার, তাহলে আমরা যে E ইকুয়ালস টু K phi ওমেগা জানি, তো এখন এই সূত্র অনুযায়ী যদি আমরা দেখি কে যদি হচ্ছে কনস্ট্যান্ট থাকে আর ই যদি আমার কনস্ট্যান্ট থাকে, তাহলে তো হচ্ছে ফাই আর ওমেগা একটা ব্যস্তানুপাতিক হয়ে যাচ্ছে। আচ্ছা এখন এখানে ই মানে তোমার ইন্টারনাল জেনারেটর ভোল্টেজ সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে না। তুমি যদি ফ্লাক্স কে বাড়াও, ঠিক আছে, ফ্লাক্স বাড়াইলে কিন্তু ইন্টারনাল জেনারেটর ভোল্টেজটা বাড়বে। ঠিক আছে, অথবা তুমি যদি স্পিড কে বাড়াও, মানে অথবা তুমি দুইটাই বাড়াও, কোনো সমস্যা নেই, তুমি দুইটাই বাড়াও, সেক্ষেত্রে তোমার ইন্টারনাল জেনারেটর ভোল্টেজটা বাড়বে। তুমি যদি একটা বাড়াও একটা কমাও, সেক্ষেত্রে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজটা অনেকটা কনস্ট্যান্ট পজিশনে থাকবে। ঠিক আছে, তোমার কিন্তু বাম দিকেও চেঞ্জটা হচ্ছে, শুধুমাত্র ডান দিকে চেঞ্জ হচ্ছে না, তাই না? আর আরেকটা জিনিস হচ্ছে যে তোমার এমন কোনো কথা না যে ফাই বাড়লে ওমেগাটা বাড়তে হবে বা ফাই কমলে ওমেগা কমতে হবে। ওমেগাটা হচ্ছে বেসিক্যালি মানে স্পিডটা হচ্ছে ডিপেন্ড করবে যে সাপোজ দাঁড়াও, লোড টর্ক ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ আচ্ছা, আমি অ্যানোটেট করে এখানে একে দেখাই। মনে করো তোমার ডিসি মোটর কথা চিন্তা করো, ডিসি মোটর লোড টর্ক ক্যারেক্টারিস্টিক্সটা দেখাই, এরকম কিছুটা ছিল, তাই না? এখানে ছিল ওমেগা, এখানে স্পিড, আর এখানে ছিল হচ্ছে টর্ক। এখন তুমি যদি ফ্লাক্সটাকে বাড়াও, ম্যাগনেটিক ফ্লাক্স বাড়লে যেটা হওয়া উচিত যে এফ ইজ ইকুয়ালস টু আই ডট এল ক্রস বি, তাহলে বি বাড়লে এফ বাড়বে, এফ বাড়লে টিও বাড়া উচিত। সো তো টিটা বাড়ছে, টি বাড়লে তোমার কিন্তু ওমেগাটা আস্তে আস্তে কমবে। আচ্ছা হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে ওমেগাটা কমবে, ওমেগা কমলে আচ্ছা হ্যাঁ এই যে এখানে কিন্তু ওই ব্যাপারটা চলে আসবে, যেটা মানে যখন আমি জেনারেটর পড়াছিলাম তখন বলছিলাম যে কোনো একটা ইফেক্টটা প্রিডমিনেন্ট হইতে হবে। মানে তোমার ফ্লাক্স বাড়ার রেট আর ওমেগা কমার রেট কিন্তু অলওয়েজ সমান হবে না, এটা মাথায় রাখবা। তোমার এমন হতে পারে যে ফ্লাক্স বাড়ার রেটটা এখানে মানে এই টর্ক বাড়ার রেটটা তোমার যদি প্রিডমিনেন্ট হয় ওমেগার কমার চাইতে, সেক্ষেত্রে ইন্টারনাল জেনারেটর ভোল্টেজটা বাড়বে। ঠিক আছে, এটা ডিপেন্ড করবে এই কার্ভটার ক্যারেক্টারিস্টিক্স এর উপর, কার্ভটার স্লোপের উপরে। স্লোপ যদি খুব মনে করো হাই স্লোপ হয়, তখন তোমার অল্প একটু ফ্লাক্স বাড়ানোতে স্পিড অনেক কমে যাবে, সেক্ষেত্রে তোমার ইন্টারনাল জেনারেটর ভোল্টেজটা অনেক কমে যাবে, কমা উচিত। আর তোমার যদি স্লোপটা অনেক ছোট কম হয়, স্লোপের ভ্যালুটা অনেক কম হয়, মানে যদি এই টাইপের একটা ফিগার হয়, তখন অল্প একটু স্পিড কমানোর জন্য তোমার অনেক টর্ক বাড়াইতে হবে, তখন টর্ক বাড়ার ইফেক্ট হচ্ছে বেশি, তখন হচ্ছে তোমার ফ্লাক্স বাড়ার ইফেক্টটা বেশি, মানে ইন্টারনাল জেনারেটর ভোল্টেজটা বাড়বে। ঠিক আছে, এটা এই কার্ভের উপর ডিপেন্ড করবে। আচ্ছা আর কোনো কোশ্চেন? স্যার আরো দুই তিনটা হ্যাঁ বলো। স্যার, আরেকটা যেটা সেটা হচ্ছে যে আমাদের তো জেনারেটরের ক্ষেত্রে কখনো মানে ভিটি হচ্ছে ই এর চেয়ে বড় হবে না, যদি ভিটি এর চেয়ে বড় হয় তাহলে সেটা মোটর হিসেবে কাজ করে। হ্যাঁ কিন্তু স্যার প্র্যাকটিক্যালি যদি আমরা চিন্তা করি, আমাদের তো হচ্ছে যে ইয়েতে লোড মানে আগে আগে হচ্ছে ইয়েতে মোটরে থাকতো একটা সোর্স, কিন্তু এখন তো এখানে হচ্ছে আমাদের একটা লোড আছে, সোর্সের জায়গায় লোড আছে। তো স্যার কিভাবে আমার হচ্ছে ভিটিটা বড় হইলে মোটর হিসেবে কাজ করবে? প্র্যাকটিক্যালি এটা কখনো সম্ভব নাকি? আচ্ছা, ভিটিটা বড় হইলে মানে তোমার যখন তোমার মোটর হিসেবে কাজ করবে তখন ভিটা বড় হবে এর চাইতে, আর যখন হচ্ছে তোমার জেনারেটর হিসেবে কাজ করবে তখন ভিটা ছোট হবে, এই তো। এখন তোমার কোশ্চেনটা আমি অ্যাকচুয়ালি বুঝি না, কোশ্চেনটা অ্যাকচুয়ালি কি ছিল? কোশ্চেন স্যার, আমরা যে মাঝে মাঝে ম্যাথ করতে যে আমাদের মানে ভিটি বড় হয়ে যায় ই এর চেয়ে, যদি বড় হয়ে যায়, বা যেটা আমরা মোটরের ক্ষেত্রে দেখে আসছি যে মাঝে মাঝে হচ্ছে আমাদের এটা বড় হয়ে গেছে ভিটির চেয়ে, আচ্ছা যেটা ম্যাথ করতে যে আমরা দেখে আসছি যে থিওরিটিক্যালি আমরা বলছিলাম যে হচ্ছে এটা জেনারেটর হিসেবে কাজ করবে, কিন্তু স্যার এটা কি আসলে প্র্যাকটিক্যালি কখনো পসিবল কিনা? আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে তোমার একটা মেশিন যখন বানানো হয়, সাপোজ ধরেন ডিসি মেশিন, সেটাকে কিন্তু মানে মোটর হিসেবে কাজ করবে না বা জেনারেটর হিসেবে কাজ করবে সেটা চিন্তা করে অলওয়েজ বানানো হয় না। সেটা একটা ডিসি মেশিন, এটা একটা মেশিন হিসেবে আমরা চিন্তা করব। সেটাকে তুমি চাইলে মোটর হিসেবে ইউজ করতে পারো, জেনারেটর হিসেবে ইউজ করতে পারো। সেটা ডিপেন্ড করবে কিসের উপরে? ডিপেন্ড করবে হচ্ছে তোমার যে তুমি কি বলে কারেন্ট ফ্লো এর ডিরেকশনটা কোন দিকে ঘটাচ্ছ। তুমি যদি বাইরে থেকে কারেন্ট ফ্লো দাও তাকে, তখন সেটা মোটর হিসেবে কাজ করবে।
আর তুমি যদি বাইরে থেকে তাকে প্রাইম মুভার দিয়ে রোটরটাকে ঘোরাও ম্যানুয়ালি, তখন সেটা জেনারেটর হিসেবে কাজ করবে। এটা একটা মেশিনই কিন্তু মোটর বা জেনারেটর হিসেবে কাজ করানো পসিবল। তো এখন রিয়েল লাইফে এভাবে চিন্তা করা হয়, রিয়েল লাইফে আগে মেশিনটা কনস্ট্রাক্ট করে, তারপর যদি মোটর হিসেবে কাজ করাতে হয় তাহলে বাইরে থেকে রোটরে, সরি রোটর না, ওই যে ফিল্ড কয়েলে ডিসি কারেন্ট সাপ্লাই দেয়, আর জেনারেটর হিসেবে কাজ করাতে হলে প্রাইম মুভার দিয়ে ঘুরায় আর্মেচারকে। ঠিক আছে, এই আর কি। স্যার এখানে আরেকটা যেটা সেটা হচ্ছে যে মানে যদি আমি জেনারেটরটাকে আমি তো হ্যাঁ। হচ্ছে দিচ্ছি কি বলে বাইরে থেকে প্রাইম মুভার দিয়ে ঘুরাচ্ছি, তো সেই ক্ষেত্রে তো আমার অলওয়েজ হচ্ছে ইয়েটাই বড় হওয়ার কথা, মানে থিওরিটিক্যালি তো কখনো আমার ভিটিটা মানে বড় হওয়ার কথা না। না তার মানে ম্যাথের ক্ষেত্রে কি এটা কখনো মানে এরকম হইতে পারে না যে এরকম, আচ্ছা এরকম ইউজুয়ালি হওয়ার কথা না। ঠিক আছে, যদি তোমার এরকম অপোজিট রিয়াকশন তুমি পাও, হয়তো বা ই এর বিটির চাইতে জেনারেটরের ক্ষেত্রে বিটিটা বড় হয়ে গেছে কোনো কারণে, তখন বুঝে নিতে পারো নিউমেরিক্যাল এরর, অথবা তুমি লাস্টে অ্যান্সার লেখার সময় লিখে দিবা যে এটা অ্যাকচুয়ালি এই মেশিনটা জেনারেটর হিসেবে কাজ করবে না, এটা মোটর হিসেবে কাজ করবে। তখন এটা তোমাকে বলে দিতে হবে, ঠিক আছে, যেটা অপোজিট রিয়াকশন হওয়ার কারণে তখন এটা মোটর হিসেবে কাজ করবে, বাট ইউজুয়ালি এরকম হয় না খুব একটা। ঠিক আছে, আচ্ছা আর কোনো কোশ্চেন? স্যার আর আছে একটা, সেটা হচ্ছে স্যার এই যে আমাদের যে ইয়েতে এই যে কুমুলেটিভলি কম্পাউন্ডেড ডিসি যে ডিসি জেনারেটর যেটা পড়ানো হয়েছিল, হ্যাঁ এখানে স্যার হচ্ছে এই যে আমাদের ফ্ল্যাট আর হচ্ছে ওভার যে ইয়েটা ছিল, হ্যাঁ হ্যাঁ ফ্ল্যাট কম্পাউন্ডেড আর হচ্ছে ওভার ওভার কম্পাউন্ডেড, স্যার এইখানে দেখা গেছিল যে হচ্ছে আমাদের ভিটিটা ই এর চেয়ে বড় হয়ে যায়, যেটা হচ্ছে আমাদের এই ইয়েতে গ্রাফের ক্ষেত্রে দেখানো হয়েছে। হুম হুম। তো স্যার তখন হচ্ছে কি হবে, কারণ এখানে তো আমার ভিটিটা ই এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, তো তখন কি সেটা আমার মোটর হিসেবে থাকবে নাকি জেনারেটর হিসেবে কাজ করবে? তখন আসলে আমার এভাবে চিন্তা করা দরকার নেই যেটা মোটর হিসেবে নাকি জেনারেটর হিসেবে থাকবে, তখন আমি এভাবে চিন্তা করব আমার কারেন্ট ফ্লো ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। যদি ওভার কম্পাউন্ডেড হয়ে যায়, এই কথাটার অর্থ হচ্ছে আমার কারেন্ট ফ্লো ডিরেকশনটা এখন আগের মতো থাকবে না, সেটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, দেখো মোটরের সাথে মানে মোটর আর জেনারেটরের মাঝে কম্পারিজন করার জন্য আমরা শুধুমাত্র বিটি আর ইএ কে দেখবো না। তুমি যে ওভার কম্পাউন্ডের কথাটা বলতেছো ওইটা আমরা কোথা থেকে পাচ্ছি? এটা আমরা পাচ্ছি হচ্ছে আমাদের কি বলে কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স থেকে পাচ্ছি, তাই না? অর্থাৎ যেই কি বলে আইভি ক্যারেক্টারিস্টিক্স পসিবলি, দ্বারা আমি পিডিএফটা বের তো করি। ভিটি আর হচ্ছে আই আর হ্যাঁ পিটিআর আই তাই না, আইভি ক্যারেক্টারিস্টিক্স থেকে পাচ্ছি। তো সেটা যেহেতু আমি পাচ্ছি আইভি ক্যারেক্টারিস্টিক্স থেকে, আর মোটরের ক্ষেত্রে এই জিনিসগুলো ক্যারেক্টারিস্টিক্স না বুঝে হচ্ছে স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্স থেকে। দুইটা কিন্তু দুই জিনিস, মোটরের আউটপুটটা হচ্ছে স্পিড আর টর্ক, জেনারেটরটা হচ্ছে ভোল্টেজ আর কারেন্ট। ঠিক আছে, তো এখন ওভার কম্পাউন্ড হইলেই যে তুমি সেটাকে মোটর হিসেবে ধরবা, মোটর হিসেবে কিভাবে ধরবে? তার সাথে তো কোনো মেকানিক্যাল লোড লাগানো নাই, মেকানিক্যাল লসও সেখানে হচ্ছে না। ঠিক আছে, মানে মেকানিক্যাল লস হচ্ছে বাট মেকানিক্যাল লোড সেখানে লাগানো নাই। তো তুমি তো সেটাকে মোটর হিসেবে ইউজ করতেছো না, বাট হ্যাঁ সেখানে কারেন্ট ফ্লো ডিরেকশনটা এখন চেঞ্জ হয়ে গেছে। এটা এই কথাটা ঠিক আছে যে কারেন্ট ফ্লো ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, বাট সেখানে কিন্তু কোনো লোড কানেক্টেড নাই। সো তুমি বলতে পারো যে হ্যাঁ এখানে লোড কানেক্ট করে দিলে হয়তো বা সেটা মোটর হিসেবে কাজ করবে যদি মেকানিক্যাল লোড কানেক্ট করি, বাট সেটা কিন্তু মোটর হিসেবে তুমি ইউজ করছো না তখন। ঠিক আছে, স্যার হচ্ছে লাস্ট আরেকটা যেটা সেটা হচ্ছে আপনি যে লাস্টের দিকে একটা ম্যাথের কথা বলছিলেন যে হচ্ছে যে কন্ডিশন ফর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, এটা বলছিলেন নিজেদেরকে করে নিতে। এটা এটা যদি তোমরা বুঝছো বা কোথাও বুঝতে সমস্যা হয়েছে ইকুয়েশনটা? ওইখানে স্যার হচ্ছে আমার একটা প্রবলেম যে হচ্ছে যে ফর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ডিনোমিনেটর হ্যাজ টু বি মিনিমাম, এটা এটা করার পর হচ্ছে আমরা ইয়ে করছি মানে ডিফারেন্সিয়েশন করছি। আচ্ছা এই হ্যাঁ, জিনিসটা একটু বুঝাই দিলে একটু ভালো বুঝি। আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি। এটা তোমার, আচ্ছা পিডিএফটা বের করি। আচ্ছা ডিসি জেনারেটর, এই পিডিএফটা তোমাদের স্ক্রিনে আসছে ডিসি জেনারেটরে? জি স্যার। আচ্ছা, তো এই পিডিএফ এর আচ্ছা এই পার্টে বুঝতে পারো না, রাইট? সো এখানে তোমার ডিনোমিনেটর হ্যাজ টু মিনিমাম, তার মানে হচ্ছে আচ্ছা তুমি এখানে ফার্স্ট এফিসিয়েন্সিটা বের করলা। এফিসিয়েন্সি যদি ম্যাক্সিমাম হইতে হয় মানে হ্যাঁ ডিনোমিনেটর মানে হচ্ছে এই পুরাটা যত বড় হবে তোমার, সরি যত ছোট হবে এফিসিয়েন্সিটা তত ম্যাক্সিমামের দিকে যাবে। জি ঠিক স্যার। আছে, আচ্ছা এখন তার মানে হচ্ছে তোমার এই নিচের ডিনোমিনেটরটাকে, তার মানে যখন নিচের ডিনোমিনেটরটা মিনিমাম হবে তখন এফিসিয়েন্সি ম্যাক্সিমাম হবে। আর সেটার কন্ডিশন হচ্ছে নিচের ডিনোমিনেটরকে মিনিমাম যদি হইতে হয় তখন তাইলে তার
আর্মেচার কারেন্টের রেসপেক্টে ডিফারেন্সিয়েশনটা 0 হতে হবে। এটা আসলে মিনিমাম ম্যাক্সিমাম দুইটা কন্ডিশনের জন্য কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করি। যেমন মনে করো কোন একটা ফাংশন, যে কোনো একটা ফাংশনকে তুমি যদি মিনিমাম পজিশনে নিয়ে যাও, সাপোজ এটা একটা প্যারাবোলিক ফাংশন, এটার মিনিমাম পয়েন্ট হচ্ছে এইটা, এই পয়েন্টে কিন্তু তার ডেরিভেটিভ দাও, মানে স্লোপটা নাও, স্লোপ হচ্ছে 0। বাকি সব পয়েন্টে তার কোনো না কোনো স্লোপ আছে। আচ্ছা, বাকি সব পয়েন্টে তার কোনো না কোনো স্লোপ আছে, কিন্তু তোমার মিনিমাম পয়েন্ট হচ্ছে স্লোপটা 0। আবার তুমি যদি ম্যাক্সিমাম পয়েন্টও চিন্তা করো, একটা ফাংশনের ম্যাক্সিমাম পয়েন্টেও কিন্তু তার স্লোপটা 0 থাকে। বাকি সব পয়েন্টে কিছু না কিছু স্লোপের ভ্যালু থাকে, কিন্তু এই ম্যাক্সিমাম পয়েন্টে তার স্লোপ বা ডেরিভেটিভটা 0 থাকে। তাহলে ম্যাক্সিমাম বা মিনিমাম যে কোনো কন্ডিশনই হোক, আমাদের ডেরিভেটিভটা 0 হতে হবে ম্যাক্সিমাম বা মিনিমাম হওয়ার জন্য। তো এখানে তুমি যেটা বলতেছো যে এই নিচের যে ডিনোমিনেটরটা সেটাকে মিনিমাম হইতে হবে, মিনিমাম হওয়ার জন্য তার ডেরিভেটিভটা 0 হইতে হবে। এখানে আমরা সেটাই করছি, ডেরিভেটিভটাকে 0 করে তারপর হচ্ছে কন্ডিশন নিয়ে আসতেছি। আর্মেচার কারেন্টের সাপেক্ষে করার কারণটা কি সেটা একটু বললে ভালো। আচ্ছা, আর্মেচার কারেন্টের করার কারণটা হচ্ছে তোমার এখানে ভ্যারিয়েবল কোনটা সেটা তোমার দেখতে হবে। তোমার কিন্তু এই পুরা জিনিসটাতে ভ্যারিয়েবল কিন্তু শুধুমাত্র আর্মেচার কারেন্ট, তাই না? বাকি সবকিছু তোমার কনস্ট্যান্ট, টার্মিনাল ভোল্টেজটা তোমার কনস্ট্যান্ট, আর্মেচার রেজিস্ট্যান্সটা কনস্ট্যান্ট, আর এগুলো তো কনস্ট্যান্ট লস। টার্মিনাল ভোল্টেজটা কেন কনস্ট্যান্ট? কারণ তোমার জেনারেটরের ক্ষেত্রে তুমি কিন্তু আচ্ছা হ্যাঁ, এখানে ব্যাপারটা হচ্ছে যে তুমি যে কোনো একটা কনস্ট্যান্ট ধরে নিতে পারো, ইদার আইএ অথবা বিটি, তাই না? কিন্তু আমরা দেখো বলে আসছি কি যে ভ্যারিয়েবল লসেস। ভ্যারিয়েবল লস বলতে কোনটা? যে আমার আর্মেচার কারেন্ট, আর্মেচার কপার লসটা আমি ভ্যারিয়েবল লস বলছিলাম। কেন বলছিলাম? কারণ আর্মেচার কপার লসটা আর্মেচার কারেন্টের উপর ডিপেন্ড করে। তার মানে হচ্ছে আমার এখানে এই ভ্যারিয়েবল লসটাকে বের করার জন্য আর্মেচার কারেন্টের ভ্যালুটাকে বের করতে হবে, ঠিক আছে? সুতরাং এখানে ভ্যারিয়েবল হিসেবে আমার আর্মেচার কারেন্টটাকে ধরতে হবে, ঠিক আছে? হয়তো হ্যাঁ, আমরা টার্মিনাল ভোল্টেজটাও আমি চাইলে ভ্যারি করতে পারবো, যেহেতু জেনারেটর আমি আউটপুটে টার্মিনাল ভোল্টেজকেও চাইলে ভ্যারি করতে পারি। তো ওটা আমি চাইলে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ, মানে ফিল্ড কারেন্টকে চেঞ্জ করলেই ম্যাগনেটাইজেশন কার্ভ অনুযায়ী ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ চেঞ্জ হবে, সেটা অনুযায়ী টার্মিনাল ভোল্টেজ চেঞ্জ হবে। কিন্তু আমি চাচ্ছি যে এখানে আমি ভ্যারিয়েবল লসটাকে বের করব, সেজন্য আমার ভ্যারিয়েবল আর্মেচার কারেন্টটাকে কনসিডার করা লাগবে। এজন্য আমি টার্মিনাল ভোল্টেজটাকে কনস্ট্যান্ট রেখে আর্মেচার কারেন্টটাকে ভ্যারিয়েবল হিসেবে ধরতেছি। তারপর যেটা ভ্যারিয়েবল সেটার সাপেক্ষে অবশ্যই ডিফারেন্সিয়েশন করব, তাই না? আচ্ছা, বুঝতে পারছো? হ্যাঁ স্যার লাস্ট আরেকটা কোশ্চেন, এটা হচ্ছে স্যার আমাদের যে সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর, ওইটার স্যার হচ্ছে যে আমাদের টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্স ছিল। ওইখানে স্যার হচ্ছে বলা হয়েছিল যে আইএফ টা হচ্ছে আমরা ফিক্সড রাখবো, শুধু হচ্ছে আমরা আইএল টাকে বাড়াবো। আচ্ছা, তো এখানে সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর, হ্যাঁ, দেন প্রবলেমটা কি? ওখানে স্যার টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্স যে গ্রাফটা আছে ওখানে স্যার আপনি বলছিলেন যে হচ্ছে আমরা শুধু আইএল টাকেই বাড়াবো, মানে যেখানে হচ্ছে আমরা আইএফ কে বাড়াবো না, কারণ হচ্ছে ইএটাকে আমরা কনস্ট্যান্ট রাখতে চাচ্ছি। ইএটাকে কনস্ট্যান্ট দাঁড়াও দেখি। আচ্ছা হ্যাঁ, এখানে ইএটাকে কনস্ট্যান্ট রাখতে যাচ্ছি। আর আচ্ছা, তো এখানে কোশ্চেনটা, আচ্ছা তো তোমার কোশ্চেনটাকে আরেকবার একটু বলো তো। কোশ্চেন যেটা সেটা স্যার হচ্ছে যদি আমরা আইএফ কে না বাড়াই তাহলে তো আমার ইএ বাড়তেছে না। ইএ না বাড়লে আমার তো হচ্ছে নরমালি যে আমাদের আইএ বা আইএল ও বাড়ার কথা না, কারণ স্যার আইএ বা আইএল পুরোটা তো হচ্ছে আমার ই এর উপর ডিপেন্ডেন্ট করতেছে। যেটা হচ্ছে আমরা মানে যদি স্যার যে সার্কিটের যে ডায়াগ্রামটা আছে স্যার, ওখানে তো স্যার দেখা যাচ্ছে যে ই এর পর থেকে স্যার হচ্ছে আমাদের আইএটা হচ্ছে আসতেছে ইএ থেকে। আচ্ছা, এখানে যেটা ব্যাপার যে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এখানে যেটা হচ্ছে যে তোমার ইউজুয়ালি যে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ, তোমার কিন্তু টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্স আসলে কোনটা সেটা বুঝতে হবে। টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে তোমার এই নিচেরটা, ঠিক আছে? নিচের যে কার্ভ বা কি বলে যে লিনিয়ার লাইনটা নিচের যেটার স্লোপ আছে সেটা হচ্ছে তোমার টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্স। আর তাহলে তোমার এটা হচ্ছে তোমার টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্সটা। আর তুমি যেটা বলছো ইএটা তো জাস্ট একটা ভ্যালু, এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। ইনিশিয়াল ভ্যালু বলতে বোঝাচ্ছি যখন আমার লোড মানে লাইন কারেন্ট বা লোড কারেন্ট যখন যদি জিরো হয়, জিরো হওয়া মানে হচ্ছে যে কোনো আর্মেচার রেজিস্ট্যান্স ড্রপ হচ্ছে না, তখন বিটি আর ইএটা সমান। তার মানে এটা হচ্ছে তোমার ইএটা হচ্ছে সেই ভ্যালুটা, তাই না? সেই ভ্যালু থেকে আমি যদি আস্তে আস্তে আইএলটাকে বাড়াতে থাকি, মানে আইএল বাড়লে অবশ্যই আর্মেচার কারেন্টও বাড়বে, সেটা বাড়লে এই আর্মেচার রেজিস্ট্যান্স একসাথে ড্রপ বাড়বে, ড্রপ বাড়লে স্লোপটাও আস্তে আস্তে স্লোপ কনস্ট্যান্ট থাকবে, বাট এই ভ্যালুটা আস্তে আস্তে এই ড্রপটা আস্তে আস্তে বড় হতে থাকবে। এই ড্রপটা বড় হতে থাকার কারণে এই
ভিটিটা কমতে থাকবে আস্তে আস্তে, তাই না? এটাই তো, এখানে কনস্ট্যান্ট কিন্তু কিছুই থাকতেছে না, মানে কনস্ট্যান্ট থাকতেছে না বলতে বোঝাচ্ছি যে তোমার কিন্তু চেঞ্জ হচ্ছে, ভিটির ভ্যালুটা কিন্তু আস্তে আস্তে কমতেছে। স্যার বিটি ঠিক আছে, ভ্যালু কমতেছে তো স্যার হ্যাঁ কি ভিটির ভ্যালু তো কমতেছে। হ্যাঁ, কোশ্চেনটা কি বলো? কোশ্চেনটা বলছিলাম যে স্যার যেটা হচ্ছে আমার আইএল আইএল আচ্ছা, যেটা আছে বুঝতে পারছি তোমার কনফিউশনটা হচ্ছে ইয়ে নিয়ে, ইয়েটা কি বাড়বে নাকি কমবে এটা নিয়ে, তাই না? ইয়েটা কনস্ট্যান্ট থাকবে কেন? হ্যাঁ, আচ্ছা ইয়েটাকে আচ্ছা যদি আমি ইয়ে কে চেঞ্জ করতে চাই, ইয়ে চেঞ্জ করলে আমার গ্রাফটা এরকম আসতো, একটু নিচ থেকে স্টার্ট হইতো, বা একটু নিচ থেকে স্টার্ট হতে পারতো, অথবা একটু উপর থেকে স্টার্ট হতে পারতো, তাই না? যদি আমি ইয়েটাকে চেঞ্জ করতাম, অর্থাৎ আমার এই ইনিশিয়াল পয়েন্টটা যদি চেঞ্জ করি তাহলে হচ্ছে আমার ইয়েটা চেঞ্জ হচ্ছে। এখন আমি ইউজুয়ালি যেটা, যদি আমি ইয়েটাকে কনস্ট্যান্ট রাখতে চাই, মানে ইয়েটাকে এই পজিশনে রাখতে চাই, তাহলে আমার কি কি কনস্ট্যান্ট রাখতে হবে? ফ্লাক্সে কনস্ট্যান্ট রাখতে হবে, স্পিডকে কনস্ট্যান্ট রাখতে হবে। হ্যাঁ তো ফ্লাক্স হচ্ছে ফিল্ড কারেন্টের উপর ডিপেন্ডেন্ট, তাহলে হ্যাঁ ফিল্ড কারেন্টটাকে কনস্ট্যান্ট রাখলে আমার এই পয়েন্টটা কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে? আর যদি আমি ফিল্ড কারেন্টকে চেঞ্জ করে দিই তখন হচ্ছে এই গ্রাফটা উপরে বা নিচে শিফট হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে এটা হচ্ছে মানে মেইন জিনিসটা। তাহলে স্যার হচ্ছে মানে শুধুমাত্র ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে ইয়েটাকে আমি কনস্ট্যান্ট দেখানোর জন্য ওখানে রাখছি, বাট আমার স্যার যখন আইএ বাড়তেছে বা আইএল বাড়তেছে সাথে সাথে আমার ইয়েও তো চেঞ্জ হচ্ছে। ইয়ে চেঞ্জ হচ্ছে না, ইয়ে চেঞ্জ হচ্ছে না, তোমার চেঞ্জ হচ্ছে ভিটি। ইয়ে তো ইনিশিয়াল পয়েন্ট, সেটা তো তুমি চেঞ্জ করতেছো না, সেটা আইএফ না মানে বাড়ে। মানে হ্যাঁ স্যার মানে, ইয়ে হ্যাঁ বলো। ইনিশিয়াল পয়েন্টে ঠিক আছে, বাট মানে পরে যদি আমি পরে অন্য কোনো পয়েন্টের চিন্তা করি সেই পয়েন্ট হচ্ছে আমার ইয়েটা আসলে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, মনে করো তুমি এই পয়েন্টটা চিন্তা করো, এই পয়েন্টে কি তোমার ইয়েটা চেঞ্জ হচ্ছে? ইয়ে কিন্তু চেঞ্জ হয়নি, তোমার কিন্তু ইয়েটা এটাই আছে। মনে করো এটা সাপোজ 200 ভোল্ট, তোমার ইয়ে কিন্তু এই পয়েন্টের জন্য 200 ভোল্টই আছে, এখানে 200 ভোল্টই আছে, কিন্তু তোমার এখানে 200 ভোল্ট থেকে, যেমন এখানে 200 ভোল্ট ছিল, এখানে সেটা কমে হয়ে গেছে সাপোজ কত 150 ভোল্ট হয়ে গেছে। তার মানে এই পুরো জায়গা জুড়ে 50 ভোল্ট ড্রপ আর্মেচার রেজিস্ট্যান্স অ্যাক্রস হয়ে গেছে। তুমি একটু নিচের পয়েন্টে নামো, আর্মেচার রেজিস্ট্যান্স অ্যাক্রস ড্রপটা একটু বেড়ে যাবে, তখন সেটা 100 ভোল্ট হয়ে গেল, তখন তোমার বিটি পাবা তুমি 100 ভোল্ট, 200 ভোল্ট থেকে 100 ভোল্ট পাবা। তাহলে তোমার ভিডিটা কমতেছে, আইআরএ বাড়তেছে, কিন্তু ইয়ে কিন্তু 200 ভোল্টই রয়ে গেছে। বুঝতে পারছো ব্যাপারটা? ইয়েটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, ইয়েটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, ওটা তুমি আইএফ ছাড়া চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? আইএফ চেঞ্জ হলে ম্যাগনেটাইজেশন কার্ভ অনুযায়ী এই ইনিশিয়াল পয়েন্টটা চেঞ্জ হবে, তখন কার্ভটা উপরে বা নিচে শিফট হবে, ঠিক আছে? তাহলে স্যার মানে আইএলটা হচ্ছে আমার ইয়ের উপর ডিপেন্ডেন্ট না এই ক্ষেত্রে? হ্যাঁ আচ্ছা জি স্যার, এখন বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, তো তোমাদের অলমোস্ট 20 মিনিটস এর মতো শেষ। আপাতত আমি যেটা করি যে গত ক্লাসে পড়াটা থেকে আরেকবার একটু স্টার্ট করি। আচ্ছা, আজকে আমি একটু পেইন্টে তোমাদের ফেজার ডায়াগ্রাম অনেকের সমস্যা, তোমরা তো বুঝো না অনেক কিছু ফেজার ডায়াগ্রাম অনেকেই, সো সেটা আমি একটু ক্লিয়ার করি আজকে। সেটা হচ্ছে একদম বেসিক থেকে যদি বলি, মনে রাখবো অলওয়েজ যে তোমার যদি একটা ক্যাপাসিটর থাকে, মনে করো একটা ক্যাপাসিটর আছে, একটা ক্যাপাসিটরের জন্য ক্যাপাসিটর হচ্ছে লিডিং প্যারামিটার। তো তোমার ভোল্টেজটাকে তুমি যদি 0 ডিগ্রি লাইনে রাখো, রেফারেন্স হিসেবে রাখো, এটা হচ্ছে ক্যাপাসিটর অ্যাক্রস এ ভোল্টেজ ভি, ঠিক আছে? আর ক্যাপাসিটর মধ্যে, হ্যাঁ বলো। ও স্ক্রিন শেয়ার হয় নাই, আচ্ছা স্ক্রিন, হ্যাঁ। তো এখন মনে করো যে তোমার এটা হচ্ছে ক্যাপাসিটরের মধ্যে ভোল্টেজ হচ্ছে ভি আর কারেন্ট হচ্ছে মনে করো আই। তাহলে যেহেতু ক্যাপাসিটর হচ্ছে তোমার একটা লিডিং লোড, তুমি যদি ভিটাকে রেফারেন্স হিসেবে রাখো, আইটা হবে তার সাথে 90 ডিগ্রি উপরের দিকে বা 90 ডিগ্রি লিডিং এ। তার মানে হচ্ছে তুমি ভি এর সাথে প্লাস 90 ডিগ্রি আই, প্লাস 90 ডিগ্রি করলে তুমি আই এর পজিশনটা পাবা, ঠিক আছে? এটা হচ্ছে ক্যাপাসিটরের জন্য। আর তুমি যদি ইন্ডাক্টরের জন্য চিন্তা করো, তাহলে ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ যদি হয় ভি এবং তার মধ্যে কারেন্ট যদি যায় হচ্ছে আই, ঠিক আছে? সেক্ষেত্রে তোমার ভিটাকে লিডিং মানে রেফারেন্স পজিশনে রাখলে তোমার আইটা থাকবে ভি এর চাইতে ল্যাগিং, মানে হচ্ছে তুমি মাইনাস 90 ডিগ্রিতে গেলে, অর্থাৎ ক্লকওয়াইজ 90 ডিগ্রি গেলে তুমি আই পাবা ইন্ডাক্টরের জন্য। এটাকে আমরা বলি ল্যাগিং। ল্যাগিং মানে হচ্ছে আইটা অলওয়েজ ভি এর চাইতে নিচের দিকে নেগেটিভ অ্যাঙ্গেলে থাকবে, আর লিডিং মানে হচ্ছে আইটা অলওয়েজ ভি এর চাইতে পজিটিভ অ্যাঙ্গেলে বা লিডিং পজিশনে থাকবে। কারেন্টটা লিডিং এ থাকলেই সেটা লিডিং লোড, কারেন্টটা ল্যাগিং এ থাকলে সেটা ল্যাগিং লোড বা ল্যাগিং প্যারামিটার। সো ইন্ডাক্টরটা ল্যাগিং প্যারামিটার, ক্যাপাসিটরটা লিডিং প্যারামিটার। আচ্ছা, তো এখন
তো আমাদের যেটা আর্মেচার অর্থাৎ সিনক্রোনাস মোটরের জন্য আর্মেচারের যেইটা ছিল, সিনক্রোনাস মোটরের জন্য আর্মেচারের কিন্তু একটা সিঙ্গেল ফেজের কানেকশন ছিল না, এরকম, ঠিক আছে? সেখানে একটা আর্মেচার রেজিস্ট্যান্স, একটা সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স, যেটা আসলে আর্মেচারের নিজস্ব ইন্ডাকট্যান্স সেটা, আর হচ্ছে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ, টার্মিনাল ভোল্টেজ আছে। তো এখন আমি টার্মিনাল ভোল্টেজটাকে আমার রেফারেন্স হিসেবে বা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখলাম ফার্স্টে। রাখার পরে এখন এটা তো মোটর, সিনক্রোনাস মোটর, মোটরের ভিতরে কারেন্ট আমি সাপ্লাই দিচ্ছি, আর্মেচারের প্রতিটা ফেজে আমি কারেন্ট দিচ্ছি, এসি কারেন্ট দিচ্ছি। সো এই আইটা বেসিক্যালি একটা ভেক্টর, এগুলো সবগুলোর মাথায় ভেক্টর সাইন দেওয়া উচিত, সবগুলো ভেক্টর প্যারামিটার, ঠিক আছে? তো এখন যেহেতু আমি কারেন্ট এখানে সাপ্লাই দিচ্ছি, আমার মোটর কিন্তু নিজে আসলে একটা লোড হিসেবে কাজ করছে, তাই না? যখন আমি কোনো কিছুকে ইলেকট্রিক্যাল কারেন্ট সাপ্লাই দিব, সেটা কিন্তু একটা লোড হিসেবে কাজ করবে। যেমন এই মোটরটাকে আমি কারেন্ট সাপ্লাই দিচ্ছি, কারেন্টটা কোথা থেকে আসছে? হতে পারে এই কারেন্টটা কোনো জেনারেটর থেকে আসে। সো ওই জেনারেটরের জন্য কিন্তু এই পুরো মোটরটা একটা লোড। যেমন জেনারেটরকে চালানোর জন্য আমি প্রাইম মুভার ইউজ করছিলাম, প্রাইম মুভার কিন্তু একটা মোটর হইতে পারে। সো এখানে ঠিক তার উল্টা ঘটনা, একটা মোটরকে কারেন্ট সাপ্লাই দেওয়ার জন্য আমি একটা 3 ফেজ জেনারেটর ইউজ করতে পারি। সো তার ওই জেনারেটরের জন্য মোটর হচ্ছে একটা লোড। তাহলে এখন আমি মোটরটাকে যদি একটা লিডিং লোড হিসেবে চিন্তা করি, সেক্ষেত্রে আমার V5 যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর বা রেফারেন্স বরাবর থাকে, তাহলে লিডিং লোড হলে কি কারেন্টটা লিডিং এ থাকবে। মোটরটা লিডিং লোড হইলে কারেন্টটা অর্থাৎ এই আর্মেচার কারেন্টটা লিডিং থাকতে হবে। তার মানে আমি এটা থেকে একটু পজিটিভ দিকে যাব। এখন কতটুকু পজিটিভে যাব, এখানে আমার 90 ডিগ্রি পজিটিভে যাওয়া লাগবে না। কেন লাগবে না? কারণ এখানে আমি বলে দেই নাই যে আমার এখানে ক্যাপাসিটিভ লোড নাকি ইন্ডাকটিভ লোড, এটা আমি জানি না। আমি জাস্ট জানি যে এটা একটা লিডিং লোড, কি টাইপ লিডিং লোড আমি জানি না। সো আমি এটা র্যান্ডমলি একটা অ্যাঙ্গেল ধরে নিলাম, এই বরাবর হচ্ছে আমার আইএ আছে, ঠিক আছে? তাহলে আমি আইএটা পাইলাম। আইএ পাওয়ার পর এখন এই আইএটা কোথায় কোথায় যাবে? ফার্স্টে আর এর মধ্যে দিয়ে যাচ্ছে, তো এই আর এর অ্যাক্রস একটা ড্রপ হবে, সেটা কি আইএ ইনটু আর এ। এখন এই ড্রপটা, এটা ডিরেকশনটা কোন দিকে হবে? এটা ডিরেকশন কিন্তু আই এর দিকেই হবে, কারণ আর এর তো কোনো ভেক্টর না, এটা একটা স্কেলার রাশি। সো এই আই এর ডিরেকশনে কিন্তু একটা ড্রপ আমি পাবো, ঠিক আছে? এখন এই ড্রপটাকে কিভাবে মডেল করা যায়? আচ্ছা হ্যাঁ, এটাকে মডেল যদি আমি করতে চাই তাহলে হচ্ছে এটা হচ্ছে এই বরাবর। হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে তুমি এটার চাইতে একটা লাইন টানো, যে কোনটা র্যান্ডম লাইন টানো, র্যান্ডম লাইন টেনে তুমি যদি এই পজিশনে মানে একটা নতুন বিন্দু নাও বা একটা নতুন পয়েন্ট নাও, এখান থেকে মানে তুমি জাস্ট এটা প্যারালালে তুমি এই পয়েন্টই না এঁকে এই ভেক্টরটাকে জাস্ট নতুন পয়েন্টে এনে আঁকো, ঠিক আছে? নতুন পয়েন্ট এনে এটার প্যারালালে, আই এর প্যারালালে একটা ভেক্টর রাখো। ম্যাগনিটিউডটা কি হবে? আই এর চাইতে ডিফারেন্ট। কেন? কারণ সেটা হচ্ছে আই এর সাথে একটা স্কেলার রাশির গুণফল, অর্থাৎ আই ইনটু আর এ, ঠিক আছে? তাহলে আই ইনটু আর এ, আমি যেটা ডিরেকশন হবে আই এর দিকে, মানে আই এর সাথে প্যারালালে, অথবা এটার উপর আঁকা যায়, কিন্তু আমি মানে পরে ভেক্টর যোগ করার জন্য হচ্ছে আমি প্যারালাল একটা ভেক্টর রাখলাম আই ইনটু আর এ। সুতরাং এটা ম্যাগনিটিউডটা হবে এই ভেক্টরটার চাইতে একটু বড় বা ছোট কিছু একটা হবে, ঠিক আছে? আচ্ছা, এটা একটা ড্রপ আমি পাইলাম। সেকেন্ড ড্রপ আমাদের কোথায় হচ্ছে? সেকেন্ড ড্রপটা হচ্ছে এইটাতে, তাই না? এটা হচ্ছে আমার সেকেন্ড ড্রপ। তাহলে এখন সেকেন্ড ড্রপটা আচ্ছা, এখন এখানে যেটা ব্যাপার, এইটাতে কিন্তু একটা ভেক্টরের মানে আই এর চাইতে ডিরেকশনটা চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? কারণ এটা একটা ইন্ডাক্টর। ইন্ডাক্টরের জন্য কি ছিল? আই এটা হচ্ছে ল্যাগিং, আর ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা, দ্যাট ইজ দিস ভোল্টেজ ড্রপ, এটা হচ্ছে লিডিং, সরি, এই ভোল্টেজ ড্রপটা হচ্ছে কারেন্টের চাইতে লিডিং থাকবে, রাইট? কারেন্টটা ল্যাগিং এ থাকবে, এটা তো আমরা দেখে আসলাম। তার মানে হচ্ছে যদি আমার কারেন্টের ডিরেকশন এটা হয়, ভোল্টেজ ড্রপটা মানে ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা, সেটা তার চাইতেও 90 ডিগ্রি পজিটিভ সাইডে থাকবে। তার মানে হচ্ছে এইখানে পজিটিভ 90 ডিগ্রি মানে হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে পজিটিভ 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, সেটা কত? জে এক্সএস আই এ, তাই না? জে ইনটু এক্সএস মাল্টিপ্লাইড বাই আই এ। এখন এই জিনিসটাকে আমি জাস্ট এই পয়েন্টে না এঁকে আগের মতো এইটার প্যারালালে এই পয়েন্টটা থেকে আঁকবো, ঠিক আছে? এটার প্যারালালে এই পয়েন্টটা থেকে আঁকবো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার জে এক্সএস আই এ, এই হচ্ছে যে এক্স আই আমি পেয়ে গেলাম। এখন আর বাকি থাকলো কি? বাকি থাকে হচ্ছে শুধুমাত্র ইএ।
তা আমি কিন্তু অলরেডি জানি যে আমার, আচ্ছা আমি প্লাস মাইনাস উল্টা দিছি, এখানে কারেন্ট যেদিকে ঢুকে ওটা হচ্ছে প্লাস, এই যেদিকে বের হয় সেটা হচ্ছে মাইনাস, ঠিক আছে? সো এটা মাইনাস। সিমিলারলি আর এর জন্য হচ্ছে প্লাসটা হবে এখানে, মাইনাসটা হবে এখানে। তাহলে আমার ভি5টা কি? ভি5টা হচ্ছে আমার ইএ, এই জে এক্সএস আইএ এবং এই আইএ আর, এই দুইটা ড্রপ এবং এর যোগফল। সো এই লাইনটা যেখানে আমি এই পয়েন্টটা, যে বরাবর আমি পয়েন্টটা নিয়ে আসলাম, এই লাইনটাকে যদি আমি ইএ ভেক্টর হিসেবে চিন্তা করি, ইফ আই থিঙ্ক অফ দিস অ্যাজ ইএ, তাহলে কিন্তু দেখো আমার ইএ, আইএ আর এবং জে এক্সএস আই, এই তিনটা ভেক্টরের যোগফলটা হচ্ছে আমার ভি5 সমান হবে, ঠিক আছে? এই তিনটা ভেক্টরের যোগফলটা হচ্ছে আমার ভি5 সমান হচ্ছে। তাহলে এইভাবে আমরা ফেজর ডায়াগ্রামটাকে আঁকার চেষ্টা করি। এখানে জে এক্সএস আই টা কিন্তু এই লাইনটারই প্যারালাল, আবার এই আই আর টা হচ্ছে এই আই এর লাইনটার প্যারালাল, ঠিক আছে? সো ই এর ল্যাগিং স্যার এটা একটু বোঝাতে পারবেন স্যার? ইএটা বুঝি না, ইএটা কিভাবে আসলো সেটা? জি স্যার। ইএ ল্যাগিং কেন সেটা বলতেছো? জি স্যার, ডিজে কেমন? আচ্ছা, ইএটা তো মানে ল্যাগিং না লিডিং এটা কিন্তু আমি ডিসাইড করি না, আমি কিন্তু শুধুমাত্র কারেন্টটাকে কন্ট্রোল করতে পারি। আর্মেচার কারেন্টটা লিডিং হবে নাকি ল্যাগিং হবে সেটা আমি কন্ট্রোল করতে পারি। ইয়ে কিন্তু মানে আমি সবার লাস্টে ভেক্টর যোগফল করার জন্য ইয়েটা যেখানে আসতে হয়েছে সেখানে রাখছি, এটা কিন্তু আমার কোনো হাত ছিল না। এটা আমি ভেক্টর যোগফল করতে গিয়ে দেখছি যে আমার এই লাইন বরাবর ইয়েটাকে আনতে হবে, ঠিক আছে? এজন্য হচ্ছে এটাই বরাবর আসছে, বুঝতে পারছি ব্যাপারটা? মানে আমি এই লাইন ছাড়া অন্য কোনো কোথাও আঁকলে, ইয়েটাকে আঁকলে কি আমি এই ভেক্টর যোগফলটা পুরোপুরি শেষ করতে পারতাম? মানে এই পুরা ডায়াগ্রামটাকে আঁকতে পারতাম? শেষ করতে পারতাম না, তাই না? সো এটা আপনা আপনি লাইন পজিশনে চলে গেছে, এটা আমাদের কোনো এটাতে কন্ট্রোল ছিল না, ঠিক আছে? এইজন্য এটাকে আমরা সব লাস্টে। হ্যাঁ বলো। স্যার যে ইন্ডাক্টরের ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে স্যার, ওই কারেন্টটা হচ্ছে প্রথম কারেন্টের অ্যাসপেক্টে হচ্ছে 90 ডিগ্রি লিডিং। হ্যাঁ, ওই কারেন্টটা সরি, ওই কারেন্টটা প্রথম কারেন্ট তো একটাই, মানে স্যার প্রথম যে ড্রপটা আর কি আর এর ভিতর দিয়ে যেটা গেল, যেটা হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি সেই ড্রপটার সাপেক্ষে এই আর্মেচার ড্রপটা 90 ডিগ্রি উপরের দিকে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এটা নিয়ে আর কোনো, হ্যাঁ বলো, কোশ্চেন আছে? কারেন্ট নাকি স্যার রোটরের কারেন্ট স্যার? এটা আর্মেচার কারেন্ট, আর্মেচার। এখানে কিন্তু তোমার মানে ডিসির সাথে গোলায় ফেলো না, ডিসির ক্ষেত্রে আর্মেচার আর রোটর সেম ছিল, এখানে কিন্তু আর্মেচারটা স্টেটরের ভিতরে আছে, আর্মেচারটা স্টেশনারি স্টেটরের ভিতরে আছে, এবং এটাকে তিনটা ফেজে, আমি এখানে একটা ফেজ দেখাচ্ছি, এরকম তিনটা ফেজ আছে। এইজন্য স্যার কনফিউশন হয়েছিল, এটা ডিসির বদলে আসছিল এইজন্য। আচ্ছা, তো এখন ইউজুয়ালি যেটা হয় তোমার মানে ইন্ডাস্ট্রি কেসে বা রিয়েল লাইফে এই আর এর ভ্যালুটা অনেক ছোট থাকে, আর এর ভ্যালুটা এক্সেস এর তুলনায় অনেক ছোট থাকে, আর এর অ্যাক্রস ড্রপটা অনেক ছোট থাকে। এজন্য আমরা এই লাইনটাকে অ্যাভয়েড করতে পারি, মানে ইউজুয়ালি আমরা চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারি, কারণ আর এর ভ্যালুটা এত ছোট হয় যেটাকে অ্যাভয়েড করলে খুব একটা প্রবলেম হয় না। তো তখন যেটা আলটিমেটলি হয় যে আমি এই পুরা যে এক্সেস এটা পুরাটা থাকে, আর এখানে বাকি অংশটুকু থাকে হচ্ছে ইয়ে। মানে সহজ কথা, আমি হচ্ছে এই পুরো সার্কিট থেকে আর এর অ্যাক্রস ড্রপটাকে নেগলেক্ট করে দিচ্ছি, নেগলেক্ট করে জাস্ট এখানে আমি রাখতেছি হচ্ছে যে এক্সেস আইএ এবং আমার ইএ, ঠিক আছে? তাহলে এখানে জাস্ট আর এর অ্যাক্রস ড্রপটাকে আমি নেগলেক্ট করে দিলাম। তো এইভাবে অ্যাকচুয়ালি ফেজর ডায়াগ্রামটা আসে লিডিং এর জন্য। তো ল্যাগিং এরটা এখন আশা করি দেখলেই বুঝবেন যে ল্যাগিং এরটা কিভাবে আসতেছে, ঠিক আছে? এটা দেখলে এখন বোঝা যাবে। আচ্ছা, তো আমি স্টপ শেয়ার করে আবার পিডিএফ এ ব্যাক করি। আচ্ছা হ্যাঁ, এখন এই যে এইটাই কিন্তু এই যে যেটা আমি একটা ফেজে দেখালাম, এরকম তিনটা ফেজ আছে আর কি। তো এখন এটাই হচ্ছে আমরা তখন দেখলাম, এই ফেজর ডায়াগ্রামটা আমরা তখন এঁকে আসলাম, ঠিক আছে? তখন এই ফেজর ডায়াগ্রামটাতেই যেটা এক্সট্রা অংশ ওরা এখানে অ্যাড করেছে সেটা হচ্ছে যে এই আইএটাকে যদি আমি মানে ভেক্টর না, জাস্ট এই বরাবর একটা লাইন যদি টানি, নরমাল লাইন, কোনো ভেক্টরের লাইন না, যে কোনো একটা নরমাল লাইন টানি, আর এক্সেস আই বরাবর লাইনটাকে টেনে দেই, তাহলে এই দুটার মাঝে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি হবে স্বাভাবিকভাবেই, কারণ এই যে এক্সেস আইএ এবং আই এর মাঝখানে, যে এক্সেস আইএ আর আইএ এই দুইটার মাঝখানে অ্যাঙ্গেলই তো 90 ডিগ্রি। সো এদেরকে আমি এক্সটেন্ড করে যদি ইন্টারসেক্ট করাই, তাহলে তার সেই লাইন দুইটার মাঝখানেও অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, তাই তো হওয়ার কথা। আচ্ছা, সো এখানে সেটা আঁকা হয়েছে। আর পাশে যেটা ডান দিকে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে এটার ম্যাগনেটিক ভার্সনটা,
ম্যাগনেটিক ভার্সনটা কিভাবে আসছে, এটা গতকালকে বলে আসছি যে ইন্টারনাল জেনারেটর ভোল্টেজটা কোথা থেকে আসে, এটা আসে রোটর থেকে। ইন্টারনাল জেনারেটর ভোল্টেজটা এই রোটরের অংশ থেকে আসে। রোটরে আমি ফিল্ড কারেন্ট ফ্লো করাই, সেখান থেকে রোটর ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, সেখান থেকে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজটা বা ব্যাক ইএমএফটা আসে। সো এই ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজের জায়গায় আমি চাইলে এই সেম ডাইরেকশন বরাবর বিআর বসাইতে পারি, রোটর ম্যাগনেটিক ফিল্ড, কারণ এখান থেকে ইএটা আসে। আর হচ্ছে যেটা থাকে যে জে এক্সএস আইএ, ঠিক আছে, এটা কি অ্যাকচুয়ালি এটা কোথা থেকে আসে, মানে এই ইন্ডাক্টরটা যেটা জে এক্সএস, এটা আমি কোথা থেকে নিয়ে আসছিলাম, এটা আসছিল হচ্ছে আর্মেচার রিঅ্যাক্ট্যান্স থেকে। অর্থাৎ আর্মেচারটা এখন থাকে হচ্ছে স্টেটরের ভিতরে, এবং এই আর্মেচার যে ম্যাগনেটিক ফিল্ড বা স্টেটরের যে ম্যাগনেটিক ফিল্ড, সেটা আমার রোটর ম্যাগনেটিক ফিল্ডকে ডিস্টর্ট করে দেয়, এবং এই ডিস্টরশনটার নামই আমরা দিয়েছিলাম হচ্ছে আর্মেচার রিঅ্যাকশন। আর্মেচার রিঅ্যাকশনটাকে মডেল করি হচ্ছে আমরা এই ইন্ডাক্টরটা দিয়ে। সো এটা আমার আসলে স্টেটর ম্যাগনেটিক ফিল্ড থেকে আসে। সুতরাং এই জে এক্সএস আই যে ড্রপটা, সেটাকে আমরা ম্যাগনেটিক প্যারাডাইমে এভাবে মডেল করতে পারি, বিএস দিয়ে মডেল করতে পারি। একই ডিরেকশন, দুইটা কিন্তু প্যারালাল, একটা প্যারালাল, একই ডিরেকশন। এবং অ্যাকচুয়ালি কিন্তু এখানে আঁকার মানে আমরা ইনিশিয়ালি কিন্তু এখানে আঁকি জিনিসটাকে, তাই না? সো ওরাও ওই একই পয়েন্টেই, মানে ওই পয়েন্টটা থেকেই এই পয়েন্টেই কিন্তু ওরা বিএসটাকে ড্র করেছে। আর এই দুইটার যোগফলটা হচ্ছে বি নেট, বিএস আর বিআর এর, মানে স্টেটর আর রোটর ম্যাগনেটিক ফিল্ডের সামেশনটা হচ্ছে নেট ম্যাগনেটিক ফিল্ড, যেটা থেকে আমরা আলটিমেট টার্মিনাল ভোল্টেজটাকে পাই। সেভাবে আমরা মানে একটা থেকে আরেকটাকে মডেল করি, ঠিক আছে? ইলেকট্রিক্যাল থেকে ম্যাগনেটিককে আমরা এভাবে মডেল করতে থাকি, ঠিক আছে? আচ্ছা, তো এখন যদি এটা ক্লিয়ার হয়ে যায়, আচ্ছা এখন স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্স যাওয়ার আগে এই ক্যালকুলেশনটা একটু মানে মোটামুটি সহজ ক্যালকুলেশন। এখানে জাস্ট কিছুই না, আমি এটা তো এতক্ষণ দেখি এই মানে ভেক্টর ফেজর ডায়াগ্রামটা অলরেডি দেখে আসছি। এখন আমি যেটা করছি যে এটার সাথে লাইনটাকে আরেকটু বাড়াই দিলাম, অর্থাৎ জাস্ট এখানে এই লাইনটাকে বাড়াই দিলাম এই পর্যন্ত, এই লাইনটাকে বাড়াই দিলাম এই পর্যন্ত, এমন ভাবে বাড়াইলাম যাতে এদের মাঝখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়, ঠিক আছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করার মতো করে লাইনটাকে বাড়াই দিলাম। তাহলে এই পার্টটুকু কি, এই পুরো পার্টটুকু হচ্ছে আমার যদি এই ত্রিভুজটা চিন্তা করি, এই পুরো ত্রিভুজটা, ঠিক আছে, এই পুরো ত্রিভুজ সাথে আমার অতিভুজ কোনটা, ইএ, মানে ইন্টারনাল জেনারেটর ভোল্টেজ হচ্ছে আমার অতিভুজ বা হাইপোটেনিয়াস। তাহলে এটা হচ্ছে কি ইএ সাইন ডেল্টা, যেহেতু ডেল্টাটা হচ্ছে আমার এই অ্যাঙ্গেলটা, তাহলে ইএ সাইন ডেল্টা হচ্ছে এর লম্বটা, ঠিক আছে? আর এই একই জিনিসটাই কি, আচ্ছা এটা একটু ক্যালকুলেশন করলে তোমরা বুঝতে পারবা। এখানে থিটাটা আমি কি বলছিলাম, থিটাটা হচ্ছে মেইনলি আমার আইএ এবং ভি5 এর মাঝখানে অ্যাঙ্গেলটা, আর্মেচার কারেন্ট এবং ভি5 এর মাঝখানে বা টার্মিনাল ভোল্টেজের মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এটা একটু চিন্তা করলে বুঝবা যে এটা যদি থিটা হয়, এটাও তোমার থিটা হইতে হবে। এটা একটু ক্যালকুলেশন করে নিজেরা মিলায় দেখবা, ঠিক আছে? যদি এটা থিটা হয় এই অ্যাঙ্গেলটা, এবং আমি যদি এভাবে এক্সটেন্ড করে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করি, তাহলে এই ত্রিভুজে এটাকে থিটা হইতে হবে, ঠিক আছে? এবং আলটিমেটলি মিলায় দেখবা যে এটা যদি এই লাইনটা যদি এ সাইন ডেল্টা হয়, এই একই লাইনে কিন্তু আমার এই এক্সএস আই এ কস থিটা হবে, কারণ এই ছোট ত্রিভুজটাতে এক্সএস আই টাই হচ্ছে আমার হাইপোটেনিয়াস এবং থিটাটা হচ্ছে আমার মেইন অ্যাঙ্গেল। তাহলে এটা কি এক্সএস আই এ কস থিটা, এই লাইনটা। আবার এই একই লাইনই এই বড় ত্রিভুজটার জন্য হচ্ছে ইএ সাইন ডেল্টা, এই ইএটা হচ্ছে হাইপোটেনিয়াস, অ্যাঙ্গেল হচ্ছে ডেল্টা। তাহলে এই লাইনটা একই সাথে ইএ সাইন ডেল্টা, অর্থাৎ এই লাইনটা ইএ সাইন ডেল্টা এবং এক্সএস আই কস থিটা। তাহলে আমি এই ফিগারটা অ্যানালাইসিস করে যেটা বলতে পারি যে আমার ইএ সাইন ডেল্টা আর এক্সএস আই কস থিটা এই দুটো হচ্ছে একই জিনিস, ঠিক আছে? এই দুটো যদি একই জিনিস হয়, সেখান থেকে আমি আই এ কস থিটাটা জাস্ট বের করতেছি, আই এ কস থিটার ভ্যালুটা বের করে নিলাম। কেন বের করলাম একটু পরে আমরা বুঝবো যে আই এ কস থিটাটা আমি আলাদা করে কেন ফেললাম, ঠিক আছে? তো আই এ কস থিটার ভ্যালু এটা আসলো। এখন আলাদা করার কারণটা হচ্ছে এইখানে যে আউটপুট পাওয়ার আছে, এখানে আউটপুট, এটা ইনপুট পাওয়ার হবে, ঠিক আছে? একটু ভুল আছে এখানে। ইনপুট পাওয়ার, মোটরের জন্য ইনপুট পাওয়ারটা কি, মোটরের জন্য ইনপুট পাওয়ারটা কি ইলেকট্রিক্যাল পাওয়ার, যেটা আমি স্টেটরে দিচ্ছি, এবং স্টেটরে ইলেকট্রিক্যাল পাওয়ারটা হচ্ছে একটা 3 ফেজ পাওয়ার, যেখানে প্রতিটা ফেজে আমার ইলেকট্রিক্যাল পাওয়ার কত, V5 ইনটু IA, মানে ডিসি হলে শুধুমাত্র V5 ইনটু IA করলেই হয়ে যেত, কিন্তু এখন তো আমার এসি তে চলে গেছে আমি, তাহলে এখানে কি V5 I এর সাথে একটা cos থিটা,
মানে কোসাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন ভি ফাই এন্ড আই এ। তাহলে এখন অ্যাঙ্গেল বিটুইন ভি ফাই এন্ড আই এ কত ছিল? থিটা বলছিলাম আমরা। আর্মেচার কারেন্ট আর টার্মিনাল ভোল্টেজের মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে ইনপুট পাওয়ারটা হচ্ছে প্রতিটা ফেজের জন্য ভি ফাই আই এ কস থিটা, আর তিনটা ফেজ মিলায় হচ্ছে 3 ভি ফাই আই এ কস থিটা। প্রতিটা ফেজে হচ্ছে টার্মিনাল ভোল্টেজ মাল্টিপ্লাইড বাই আর্মেচার কারেন্ট মাল্টিপ্লাইড বাই দ্য কোসাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম, আর টোটালটা হচ্ছে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে 3 ফেজের জন্য। তাহলে টোটাল ইনপুট পাওয়ার হচ্ছে আমার এইটা 3 ফেজে। এখন আমরা যদি একটু মনে করে দেখো যে যখন আমরা মোটরের পাওয়ার ফ্লো ডায়াগ্রাম দেখে আসছিলাম, তখন আমরা কি বলছিলাম যে মোটরের ইনপুটটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার, সেখান থেকে আমি ইলেকট্রিক্যাল কপার লসটাকে বাদ দেই, তাহলে আমি পাই কনভার্টেড মেকানিক্যাল পাওয়ার। কনভার্টেড মেকানিক্যাল পাওয়ার থেকে সব মেকানিক্যাল লসকে বাদ দিলে আর স্ট্রে লসকে বাদ দিলে আমি পাই হচ্ছে আউটপুট মেকানিক্যাল পাওয়ার। এটা ছিল মোটরের জন্য পাওয়ার ফ্লো ডায়াগ্রাম, তাই না? এখানে সেই জিনিসটাই, ইনপুট পাওয়ারটা হচ্ছে ইনপুট ইলেকট্রিক্যাল পাওয়ার। সেই ইনপুট ইলেকট্রিক্যাল পাওয়ারটা আসলে কি? কনভার্টেড মেকানিক্যাল পাওয়ার প্লাস দ্য ইলেকট্রিক্যাল কপার লস, এটাই তো ইনপুট ইলেকট্রিক্যাল পাওয়ার, তাই না? তো এটাই হচ্ছে 3 ভি ফাই আই কস থিটা। এখন আমি যদি কপার লসটাকে ইগনোর করি, কেন ইগনোর করব? কারণ আমি একটু আগে বলে আসছি যে এই সিনক্রোনাস মোটরের জন্য এই আর এর ভ্যালুগুলো, আর্মেচার রেজিস্ট্যান্স ভ্যালুগুলো অনেক ছোট হয়, যার কারণে আমি কিন্তু ফেজর ডায়াগ্রাম থেকেও তাদেরকে ইগনোর করে আসি, নেগলেক্ট করে আসি। তাহলে যদি আর এর ভ্যালুগুলো এতটাই ছোট হয়, তাহলে আমি অবশ্যই কপার লসের ক্ষেত্রে তাদেরকে ইগনোর করতে পারবো, কারণ কপার লস কি আই স্কয়ার আর এ। তাহলে আর্মেচার কপার লসটাকে আমি ইগনোর করতে পারি। তাহলে শুধুমাত্র কি থাকবে? কনভার্টেড মেকানিক্যাল পাওয়ার। এই কনভার্টেড মেকানিক্যাল পাওয়ারটাই হচ্ছে এইটা ওমেগা ইনটু টর্ক, স্পিড টর্ক যেটা আর কি, ঠিক আছে? স্পিড ইনটু ইনডিউস টর্ক। তাহলে এইটাই হবে আমার এখন 3 ভি ফাই আই কস থিটা। সেখান থেকে আমি ইনডিউস টর্কের ভ্যালুটা পাচ্ছি। এখন ইনডিউস টর্কের ভ্যালুটা যখন আমি বের করব, তখন এই যে আই কস থিটা একটু আগে আমি বের করে আসছি, আই কস থিটা হচ্ছে ইএ সাইন ডেল্টা বাই এক্সএস। এটাকে এখন জাস্ট আমি এখানে বসাই দিব, ঠিক আছে? আই কস থিটার জায়গায় এখন আমি বসাই দিচ্ছি ইএ সাইন ডেল্টা বাই এক্সএস। তাহলে আলটিমেটলি ইনডিউস টর্কের এক্সপ্রেশন হচ্ছে এইটা, ঠিক আছে? তো এখন এটা তোমরা নিজেরা দেখলে বুঝছো যে ইনডিউস টর্কটা ফাইনালি এরকম পজিশনে কিভাবে আসলো। তাহলে এখানে একটা জিনিস একটু মানে দেখার মতো যে এখানে ইনডিউস টর্কটা এবং ওমেগার মাঝখানে যদি রিলেশনটা দেখো, কনস্ট্যান্ট কি সেটা একটু চিন্তা করে দেখো। এখানে কিন্তু অলমোস্ট প্রায় সব জিনিসই কনস্ট্যান্ট, সব জিনিসই কনস্ট্যান্ট। কিভাবে চিন্তা করো, তোমার ভি ফাইটা টার্মিনাল ভোল্টেজ কিন্তু এখানে কনস্ট্যান্ট। এখানে কিন্তু কেন কনস্ট্যান্ট আমি বলি, টার্মিনাল ভোল্টেজ কিন্তু এখানে তোমার হাতে, জেনারেটরের সেটা তোমার হাতে না। জেনারেটরের টার্মিনাল ভোল্টেজ তৈরি হয়, মোটরের ক্ষেত্রে টার্মিনাল ভোল্টেজ কিন্তু তোমার হাতে, কারণ তুমি সাপ্লাই দিচ্ছ, টার্মিনাল ভোল্টেজ তুমি সাপ্লাই দিচ্ছ। তাহলে তুমি যদি এসি কারেন্টকে চেঞ্জ না করো, এসি ভোল্টেজকে চেঞ্জ না করো, তাহলে তো ভিফাই কনস্ট্যান্ট থাকবে, তাই না? তাহলে প্রতিটা ফেজে কিন্তু ভিফাই আমার কনস্ট্যান্ট, ভিফাই কনস্ট্যান্ট। ওকে, গুড। ভিফাই কনস্ট্যান্ট হওয়ার পর আর্মেচার কারেন্ট যদি ভিফাই সরি এই যে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ, ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজটাও কনস্ট্যান্ট থাকবে। কেন থাকবে আমি বলি, ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজটা কার উপর ডিপেন্ড করে? কে ফাই ওমেগা। তুমি যদি ফিল্ড কারেন্টকে চেঞ্জ না করো, এখানে তো ফিল্ড কারেন্টের কোনো এক্সপ্রেশনই নাই, আমি ধরে নিচ্ছি ফিল্ড কারেন্ট এখানে কনস্ট্যান্ট, তাহলে ফ্লাক্সও কনস্ট্যান্ট থাকে। এখন জাস্ট এই ওমেগাকে তুমি যদি চেঞ্জ না করো, তাহলে ইএটাও চেঞ্জ হবে না, ডিপেন্ড করে এই ওমেগা আর ই এর উপরে, ঠিক আছে? তুমি যদি ওমেগাকে চেঞ্জ না করো, ইয়ে কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে? তাহলে আলটিমেট আর সাইন ডেল্টাটা কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে এক্সএস তো কনস্ট্যান্ট, আর্মেচার রিঅ্যাকট্যান্সটা কনস্ট্যান্ট থাকে। তাহলে তুমি দেখবা যে এই এক্সপ্রেশনে অলমোস্ট সবকিছুই কিন্তু কনস্ট্যান্ট। খালি যেটা হবে, ওমেগাটা চেঞ্জ করলে তোমার ইএ এবং ইনডিউস টর্ক এই দুইটাই চেঞ্জ হবে, ঠিক আছে? ওমেগা যদি চেঞ্জ করো, ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ আর ইনডিউস টর্ক এই দুইটা চেঞ্জ হবে। এখন এটাই আমরা এখানে দেখতেছি, মানে এই স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্স দেখবো। সিনক্রোনাস মোটরের জন্য স্পেশাল যে বৈশিষ্ট্য, আমি কি বলছি, স্পিডটাকে চেঞ্জ করলে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ আর ইনডিউস টর্কটা চেঞ্জ হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে স্পিডটাই চেঞ্জ হয় না। কেন চেঞ্জ হয় না আমি বলি, স্পিড কিন্তু তোমার হাতে না, স্পিড কিন্তু এখানে আউটপুট তোমার হাতে না, তোমার হাতে ইনপুট তুমি চেঞ্জ করতে পারো, কিন্তু আউটপুট তো তুমি তোমার কোনো কন্ট্রোল নাই। তাহলে স্পিডে তো তোমার কোনো কন্ট্রোল নাই। সিনক্রোনাস মোটরে যেটা হয়, আর্মেচার নর্থ পোল সাউথ পোল ঘুরতে থাকে, এটা তো আমরা জানি। আর্মেচার মানে স্টেটরের আর কি, স্টেটরের নর্থ পোল সাউথ পোল কিন্তু একটা কন্টিনিউয়াস মানে একটা কনস্ট্যান্ট স্পিডে ঘুরে, কনস্ট্যান্ট রোটেশনাল স্পিডে কিন্তু তারা ঘুরে। কেন? কারণটা হচ্ছে তুমি একটা কনস্ট্যান্ট এসি সাপ্লাই সেখানে দিয়েছো। সাপোজ মনে করো 5 sin ওমেগা টি, এটা একটা কনস্ট্যান্ট এসি সাপ্লাই, এটা তুমি দিয়ে রাখছো, ঠিক আছে? এ ফেজে দিছো 5 sin ওমেগা টি, বি ফেজে 5 sin ওমেগা টি -120, সি ফেজে হচ্ছে 5 sin ওমেগা টি -240 ডিগ্রি।
এটা তুমি ইনপুট দিছো, তাহলে কি এই পাওয়ারটা কনস্ট্যান্ট ইলেকট্রিক্যাল পাওয়ার। যদি কনস্ট্যান্ট ইলেকট্রিক্যাল ইনপুট তুমি দাও, তোমার রোটেশনও কিন্তু কনস্ট্যান্টই থাকবে। মানে স্টেটরের যে ম্যাগনেটিক পোল সেটা কিন্তু কনস্ট্যান্ট স্পিডেই ঘুরবে। আর রোটরের কাজটা কি? রোটরের কাজ হচ্ছে ওইটাকে ফলো করে করে ঘোরা, তাই না? ওইটাকে ফলো করে করে রোটরটা ঘুরে কনস্ট্যান্ট স্পিডে। তাহলে তোমার স্পিড কিন্তু সহজে চেঞ্জ হচ্ছে না এখানে। তুমি যদি কনস্ট্যান্ট এসি সাপ্লাই দিয়ে রাখো, তোমার সিনক্রোনাস মোটরের স্পিড খুব একটা চেঞ্জ হবে না, সেটা সিনক্রোনাস স্পিডে ঘুরতে থাকবে। এইটাই হচ্ছে সেই সিনক্রোনাস স্পিড এখানে যেটা দেখানো হচ্ছে, এন সিনক্রোনাস দেখানো হয়েছে। এটা হচ্ছে সেই সিনক্রোনাস স্পিডটা, ঠিক আছে? এটা অলওয়েজই কনস্ট্যান্ট থাকে। তোমার টর্ক যা ইচ্ছা হোক, তুমি মনে করো মোটরের লোড অনেক বাড়ায় দিলা, মোটরের মানে লোড বাড়লে তো লোড টর্ক বাড়বে। তো মোটরের শাফটের ভিতরে তুমি হয়তোবা আগে হয়তো ছোট একটা মেকানিক্যাল লোড দিছিলা, এখন তার সাথে 10-20 গুণ বড় মেকানিক্যাল লোড দিলা, মোটরের কিছুই যায় আসে না, মোটর নিজের স্পিডে সিনক্রোনাস স্পিডে ঘুরতে থাকবে, ঠিক আছে? এই জন্য দেখো ফার্স্টে তাকে একটা রেটেড টর্কের লোড দেওয়া হয়েছিল, তার জন্য সে সিনক্রোনাস স্পিডে ঘুরতেছিল। এরপর তাকে তার সাথে হয়তো 2-3 গুণ বড় একটা লোড দেওয়া হয়েছে, তার জন্য সে একই সিনক্রোনাস স্পিডে ঘুরতেছে। তার সিনক্রোনাস স্পিড কিন্তু চেঞ্জ হচ্ছে না। এই জন্য সিনক্রোনাস মোটরের স্পিড রেগুলেশন হচ্ছে 0। স্পিড রেগুলেশন কি? নো লোড স্পিড মাইনাস ফুল লোড স্পিড বাই ফুল লোড স্পিড। এই সিনক্রোনাস মোটরের জন্য নো লোড স্পিড ও সিনক্রোনাস স্পিড, ফুল লোডেও সে সিনক্রোনাস স্পিডেই ঘুরে, ঠিক আছে? সুতরাং তার স্পিডটা চেঞ্জ হয় না বলে স্পিড রেগুলেশন হচ্ছে 0। স্যার হ্যাঁ, শেষ করতে বলতেছো? দাঁড়াও। না না স্যার, শেষ করতে না, কোশ্চেন হ্যাঁ, বলো। স্যার এটা ফিজিক্যাল স্যার কিভাবে পসিবল স্যার? মানে হচ্ছে লোড বাড়লে তো কোনো না কোনো পাওয়ার ড্র তো বাড়বেই না স্যার? আচ্ছা হ্যাঁ, বলতেছে, এখানে আসবো, তার একটু পরে আসবো। এখন স্পিড তো তাহলে চেঞ্জ হচ্ছে না, তাই না? তাহলে চেঞ্জ হচ্ছেটা কি, এটা হচ্ছে প্রশ্ন। স্পিড চেঞ্জ না হলে কিছু না কিছু চেঞ্জ হইতে হবে। তো এখন এটাই হচ্ছে প্রশ্ন যে চেঞ্জটা হয় কি। চেঞ্জ যেটা হয় সেটা হচ্ছে যে তোমার হাতে, আচ্ছা এখন আচ্ছা একটু ম্যাক্সিমাম টর্কের ব্যাপারটা বলে নেই। ম্যাক্সিমাম টর্কটা কখন হবে? যখন হচ্ছে ডেল্টাটা 90 ডিগ্রি। ডেল্টা 90 ডিগ্রি বলতে হচ্ছে এই সাইন ডেল্টাটা 1 হইলে তোমার ইনডিউস টর্কটা ম্যাক্সিমাম হবে, এটা তো বুঝতে পারতেছো। এজন্য ম্যাক্সিমাম টর্কের এক্সপ্রেশন হচ্ছে এটা। আচ্ছা এখন ওই কোশ্চেনটা ফেরত আসি, তাহলে চেঞ্জটা কি হবে? তোমার চেঞ্জ এখানে আমরা দেখবো যে লোডকে চেঞ্জ করলে সিনক্রোনাস মোটরে কি চেঞ্জ হইতে পারে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা আজকে এটা দেখি শেষ করে দিচ্ছি। তুমি যদি লোডকে চেঞ্জ করো, লোডকে চেঞ্জ করা মানে হচ্ছে তোমার এখানে কি চেঞ্জ হইতে হবে দেখো। আচ্ছা এটা এই ফিগার থেকে ভয় পাওয়ার কিছু নাই। লোড চেঞ্জ হইলে যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে তোমার আউটপুট পাওয়ারটা চেঞ্জ হতে হবে, তাই না? লোড চেঞ্জ হইলে হওয়ার অর্থ হচ্ছে তোমার আউটপুট পাওয়ারটা চেঞ্জ হতে হবে। কারণ লোড বেড়ে গেছে, টর্ক বেড়ে গেছে, লোড টর্কটা বেড়ে গেছে। লোড টর্ক বেড়ে যাওয়া মানে হচ্ছে তোমার আউটপুট পাওয়ার কি? আউটপুট পাওয়ার হচ্ছে বা কনভার্টেড মেকানিক্যাল পাওয়ার হচ্ছে ওমেগা ইনটু টর্ক। তুমি তো ওমেগা চেঞ্জ হতে দিচ্ছ না, তাহলে চেঞ্জটা হবে কি? শুধুমাত্র টর্কটা চেঞ্জ হচ্ছে। টর্ক চেঞ্জ হলে আউটপুট পাওয়ারটা তার মানে চেঞ্জ হচ্ছে। এখন আউটপুট পাওয়ার চেঞ্জ হওয়া মানে হচ্ছে আমার ইনপুট পাওয়ারটাও চেঞ্জ হচ্ছে, এটা তো আমি জানি। আউটপুট পাওয়ার চেঞ্জ হওয়া মানে ইনপুট পাওয়ার অবশ্যই তোমার এখানে বাড়াইতে হবে, ঠিক আছে? তোমার এখানে ইনপুট পাওয়ার V5 যেটা, সেটাকে কনস্ট্যান্ট, সরি V5টা কনস্ট্যান্ট থাকবে। ওই কি বলে যে আর্মেচার কারেন্টটা বাড়বে, আর্মেচার কারেন্টটা বাড়বে। এখন আর্মেচার কারেন্ট যে বাড়বে সেটা কেন বাড়বে বা কিভাবে সেটা ম্যাথমেটিক্যালি বুঝে তাহলে সুবিধা হবে। তুমি যে বলে ইনপুট পাওয়ার বাড়বে, ইনপুট পাওয়ারটা কি ছিল? 3V5 IA cos θ, এটা বাড়বে, তাই না? তার মানে হচ্ছে V5 তুমি কনস্ট্যান্ট রাখতেছো, তুমি তো ভোল্টেজ চেঞ্জ করতেছো না, তুমি 5 sin ওমেগা t দিছো, ওইটা দিচ্ছ। চেঞ্জ হইতে হবে তোমার এই IA cos θ। তুমি যদি IA cos θ টাকে বাড়াইতে পারো তাহলে তোমার ইনপুট পাওয়ার বেড়ে যাবে, ঠিক আছে? IA cos θ টাকে বাড়াইতে হবে, এটা একটা ব্যাপার। আরেকটা কি? আরেকটা হচ্ছে তোমার IA cos θ টা কার সমান? IA cos θ টা হচ্ছে EA sin ডেল্টা বাই x এর সমান, তাই না? তো x তো কনস্ট্যান্ট, ওটা বাদ দাও। x টা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, সেটা তো চেঞ্জ করার কিছু নাই। তুমি EA sin ডেল্টাটা দেখো, তাহলে তুমি দুইটা জিনিস এখানে চেঞ্জ হবে। তুমি যদি লোড চেঞ্জ করো, লোড চেঞ্জ করলে আউটপুট পাওয়ার চেঞ্জ হবে, আউটপুট পাওয়ার চেঞ্জ হওয়া মানে ইনপুট পাওয়ারও চেঞ্জ হইতেই হবে, নাহলে তোমার পাওয়ার ফ্লো ডায়াগ্রাম ঠিক থাকবে না। তাহলে ইনপুট পাওয়ার চেঞ্জ হবে, ইনপুট পাওয়ার চেঞ্জ হইতে হলে তোমার IA cos θ চেঞ্জ হইতে হবে। IA cos θ চেঞ্জ হওয়া মানে তোমার EA sin ডেল্টাও চেঞ্জ হইতে হবে, এবং এই ফিগারে তোমার সেটাই দেখানো হচ্ছে। এখানে তুমি দেখো যখন তোমার লোডটা বেড়ে যাচ্ছে, ফার্স্টে তোমার এমন একটা লোড ছিল যার জন্য এটাতে EA sin ডেল্টা ছিল, তাই না? এই যে তোমার যদি ফেজর ডায়াগ্রামটা মনে করে দেখো, হয়ে গেল, হ্যাঁ, যদি ফেজর ডায়াগ্রামটা মনে করে দেখো, তোমার কিন্তু EA sin ডেল্টা এটা ছিল, এই ভার্টিক্যাল লাইনটা, এবং এটাই ছিল আমার IA cos θ। এটাই EA sin ডেল্টা ছিল, এটাই আমার IA excess cos θ ছিল আসলে। তো এখন এখানেই তোমার দেখো ফার্স্টে এমন একটা লোড ছিল যার জন্য তোমার এতটুকু পরিমাণ, অর্থাৎ এই ভার্টিক্যাল লাইনটা লেন্থ ছিল হচ্ছে এতটুকু, অর্থাৎ EA sin ডেল্টা ছিল হচ্ছে এতটুকু, যার কারণে পাওয়ার ছিল এতটুকু।
যখন তুমি লোড বাড়াচ্ছ তখন তোমার পাওয়ারও বেড়ে গেল, ইনপুট পাওয়ারটাও বেড়ে গেল। ইনপুট পাওয়ার বেড়ে যাওয়া মানে তোমার এখন ইএ সাইন ডেল্টাটা বড় হইতে হবে। তাহলে দেখো এখন কিন্তু তোমার এই যে ইএ সাইন ডেল্টা বড় হয়ে গেছে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে। ইএ সাইন ডেল্টা বড় হয়েছে মানে তোমার এই ভার্টিক্যাল লাইনটা বড় হয়েছে, কিন্তু তোমার ইএ কি বড় হবে? ইএ কখন বড় হবে? ইএ বড় হবে ইদার তুমি ফ্লাক্স বাড়াইলে অথবা তুমি স্পিড বাড়াইলে। তুমি আমি তো বলছি স্পিড আমি বাড়াবো না, স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্স এ বলছে স্পিড কনস্ট্যান্ট থাকবে। আর ফ্লাক্স তো বাড়াচ্ছি না, ফিল্ড কারেন্ট তো আমি বাড়াচ্ছি না, তাই না? তাহলে ফিল্ড কারেন্টও বাড়ে না, ফ্লাক্সও বাড়ে না, সরি মানে স্পিডও বাড়ে না, ফ্লাক্সও বাড়ে না। তাহলে তোমার ইএ তো বাড়ার কোনো সম্ভাবনা নাই। এজন্যই দেখো আমার সবগুলা ইএ, মানে আমি যতই লোড বাড়ে না কেন আমার সবগুলাই 4টা ইএ 1, ইএ 2, ইএ 3, ইএ 4 সবগুলাটা সার্কুলার পাথের উপরে বসানো, সার্কুলার পাথের রেডিয়াস বরাবর আছে। তার মানে এই সবগুলা ইএর ম্যাগনিটিউড সেম। এরা সবগুলাই হচ্ছে এই ইএ 1 এর ভ্যালু যা, ইএ 2 এর ভ্যালু তা, ইএ 3 তা, ইএ 4 তা। কিন্তু ইএ 1 সাইন ডেল্টা এটা সেম না। ইএ 2 সাইন ডেল্টা ইএ 1 সাইন ডেল্টার চেয়ে বড়, ইএ 3 সাইন ডেল্টা তার চাইতে বড়, ইএ 4 সাইন ডেল্টা তার চাইতে বড়। যার কারণে ইএ সাইন ডেল্টা চেঞ্জ হচ্ছে কিন্তু ইএ চেঞ্জ হচ্ছে না। ইএ সাইন ডেল্টা চেঞ্জ হওয়ার কারণে তোমার আউটপুট মানে ইনপুট পাওয়ার এবং আউটপুট পাওয়ার দুইটাই কিন্তু বেড়ে যাচ্ছে। এবং সেম কথা হচ্ছে যে আইএ কস থিটা যেটা বলছিলাম, দেখো আইএ কস থিটা আমি এই লাইনটাকে বলছিলাম, তোমার কিন্তু এটাও কিন্তু আইএ কস থিটা। মানে তুমি যদি এখানে দেখো তোমার কিন্তু এই লাইনটা এই যে এটাও কিন্তু আইএ কস থিটা, তাই না? এতটুকু এই লাইনটাও কিন্তু এতটুকু অংশ কিন্তু তোমার আইএ কস থিটা, রাইট? কারণ এটা যদি আইএ হয় এটা যদি থিটা হয়, এতটুকু হচ্ছে তোমার আইএ কস থিটা। এখন তোমার পাওয়ার বাড়াইতে হলে কি করতে হবে? পাওয়ার বাড়াইতে হলে তোমার আইএ কস থিটাকে চেঞ্জ হইতে হবে, আইএ কস থিটাটা বাড়তে হবে। তাহলে দেখো এখানে কিন্তু আমার আইএ কস থিটাটা বেড়ে যাচ্ছে। ফার্স্টে ছিল আমার আইএ কস থিটা হচ্ছে জাস্ট এতটুকু অংশ ছিল, এবং সেটা বড় হয়ে আরো বড় হইলো, তারপর আরো বড় হইলো, তারপর আরো বড় হইলো। এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, ইএ সাইন ডেল্টা বাড়ার সময় ইএ কিন্তু বাড়ে নাই, জাস্ট সাইন ডেল্টার ভ্যালুটা বাড়ছে। সাইন ডেল্টার ভ্যালু বেড়ে কিন্তু এই টোটাল পাওয়ারটা বাড়ছে। কিন্তু আই এর ক্ষেত্রে আইএ কস থিটা তো বাড়েই, সেখানে থিটার ভ্যালু চেঞ্জ হচ্ছে। দেখো থিটার ভ্যালু শুরুতে ছিল এতটুকু, তারপর থিটার ভ্যালুটা একটু কম কম হইলো, তারপর সেটার পজিটিভ অ্যাঙ্গেলই থাকলো, তখন তারপর সেটা নেগেটিভ অ্যাঙ্গেল হয়ে গেল, তারপর সেটা আইএফ4 এর জন্য আরো বড় নেগেটিভ অ্যাঙ্গেল হয়ে গেল, মানে সেটা লিডিং থেকে ল্যাগিং পজিশনে চলে আসলো। তার মানে এখানে কস থিটা চেঞ্জ হচ্ছে এবং আই এর নিজেও কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখো আই এর ম্যাগনিটিউড গুলো খেয়াল করে দেখো, শুরুতে আই এর ম্যাগনিটিউড অনেক ছোট, তারপরটা একটু বড়, তারপরটা একটু বড়, তারপরটা একটু বড়, ঠিক আছে? তাহলে এখানে আই এর কস থিটা যখন চেঞ্জ হয় তখন আর্মেচারের কারেন্টটাও চেঞ্জ হয় এবং কস থিটাটাও চেঞ্জ হয়, এবং ওভারঅল আই এর কস থিটা এটাও চেঞ্জ হয়, ঠিক আছে? আর ইএ সাইন ডেল্টার ক্ষেত্রে ইএটা চেঞ্জ হয় না, কারণ আমি ফ্লাক্স চেঞ্জ করি না, স্পিডও চেঞ্জ করি না, কিন্তু ইএ সাইন ডেল্টাটা চেঞ্জ মানে কি বলে বড় চেঞ্জ হচ্ছে। কেন চেঞ্জ হচ্ছে? কারণ ফেজার ডায়াগ্রামটা তুমি যদি দেখো, ডেল্টা কি ছিল? ডেল্টা হচ্ছে আমার ভি5 এবং ই এর মাঝখানে অ্যাঙ্গেল, রাইট? তো ভি5 তো চেঞ্জ হচ্ছে না, কিন্তু আমার ই এর ভ্যালুটা, এই যে আমার ইএটা, সেটা কিন্তু আমার কনস্ট্যান্টলি মানে একটা রেডিয়াস বরাবর নিচের দিকে চলে যাচ্ছে, তাই না? একই ভ্যালুর ইয়ে কিন্তু সেটা নিচের দিকে যাচ্ছে, তার মানে কি আমার ডেল্টাটা বাড়তেছে, আর ডেল্টা বাড়া মানে হচ্ছে সাইন ডেল্টাও বাড়বে, আর সাইন ডেল্টা বাড়া মানে হচ্ছে আমার টোটাল পাওয়ারটা ইয়ে সাইন ডেল্টাটা বাড়বে, ঠিক আছে? এটাই হচ্ছে তোমার মানে যদি আমি লোডকে বাড়াই তাহলে হচ্ছে কি হবে আর কি, সেটা আমি এতক্ষণ দেখালাম। লোড বাড়লে হচ্ছে এই জিনিসগুলো হবে। আচ্ছা, তো এটা এখন তো যে কোশ্চেনটা ছিল যে স্পিড না বাড়লে তাহলে কিভাবে এটা পসিবল ফিজিক্যালি, যে এটা কিভাবে সম্ভব? তো লোড যদি বাড়ে মানে তুমি যদি টর্ক বাড়াও, টর্ক বাড়লে স্পিড না বেড়ে তোমার আর্মেচার কারেন্টটা বাড়বে, আর এই অ্যাঙ্গেল গুলো বাড়বে থিটা, এবং এই যে মানে অ্যাঙ্গেল বাড়বে না, থিটা আসলে বাড়ে না, থিটা আসলে জাস্ট লিডিং থেকে ল্যাগিং পজিশনে যায়, আর ডেল্টাটা বাড়ে, ডেল্টাটা নিচে থেকে বাড়ে, ঠিক আছে? ভ্যালুটা বাড়ে, এই জিনিসগুলো চেঞ্জ হয়, স্পিডটাকে মানে ভিতরের প্যারামিটার গুলো চেঞ্জ হয়, স্পিডটা কনস্ট্যান্ট থেকে, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে আজকে এই পর্যন্তই রাখি। আর একটা জিনিস ছিল আজকে দেখার মতো, এটা কাল নেক্সট দিন দেখাবো, ঠিক আছে? আচ্ছা, কার কোনো স্যার, কোশ্চেন আছে আচ্ছা ক্লাস থেকে? না স্যার, ক্লাস থেকে না স্যার, আমাদের যে অ্যাসাইনমেন্টের জন্য এসি জেনারেটর যে ম্যাথের একটা ক্লাস নেবেন বা একটু সময় দিবেন? আচ্ছা, ডিসি জেনারেটর ম্যাথের যে ব্যাপারটা, আচ্ছা হাতে তো 5 মিনিটস টাইম আছে, আমি জাস্ট তোমাদের একটা মানে কিছু আইডিয়া দিয়ে দিই, ঠিক আছে? ম্যাথ না দেখে আমি জাস্ট তোমাদের আইডিয়া দিয়ে দিই যে কি টাইপের ক্লাস আছে তো স্যার আমাদের এখন, একটু ভিডিও যদি একটা আপলোড করে দিতে ইউটিউবে। আচ্ছা ভিডিও, আচ্ছা ঠিক আছে, যাও, ঠিক আছে, আমি তাহলে ভিডিওই তোমাদের একটা আপলোড করে দিই। জি স্যার। ঠিক আছে, ওকে। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা তোমরা একটু তাড়াতাড়ি দিয়ে দাও। আর আচ্ছা, রোল 1, ওকে, রোল 2, রোল 2, রোল 3,
আচ্ছা রোল 2 কি আসছো? তাসমা মোরিন কি আসছো? আচ্ছা রোল, ছিল স্যার রোল 2 এতক্ষণ। আচ্ছা তারপর রোল 5 কি আছো? মিনার মাহমুদ, হ্যাঁ 4 আছো, ঠিক আছে 5 আছো। আচ্ছা 5 কিন্তু গত ক্লাসে ছিল না, ঠিক আছে। মিনার মাহমুদ কিন্তু আমি সার্ভার খুঁজে পাই নাই। আচ্ছা তারপর হচ্ছে রোল 6 আছো। 7 8 9 10 11 12 13 আচ্ছা সরি 14 15 16 17 18 মেহেদী হাসান মজুমদার। আচ্ছা মেহেদী হাসান মজুমদার কি আছে? আচ্ছা রোল 19 20 21 22 23 24 25 26 26 আছো। রিয়াদ আছে 26। আচ্ছা 27 আচ্ছা 28 29 শিফাত। আচ্ছা তারপর হচ্ছে 30 31 32 33 34 34 35 36 sorry 36 37 38 9 আচ্ছা আচ্ছা সব মোটামুটি 40 আদিবা তাসনিম 40 তো মনে ছিল। আচ্ছা 40 পরে 41। আমি একটু আরেকবার বলি যে দেখো তোমরা ছিল কিনা একটু খেয়াল করে দেখো। রোল 2 তাসনুমা মরিন। রোল 5 আচ্ছা হ্যাঁ আমি থাকলে আমি মানে সার্ভার দেখে দিয়ে দেবো, সমস্যা নেই। রোল 5 তারপর হচ্ছে রোল 18 মেহেদী হাসান মজুমদার আছে রোল 18। তারপর রোল 26 রিয়াদ। আচ্ছা তারপর হচ্ছে রোল 29 শিফাত। আর ফাইনাল হচ্ছে রোল 40 আদিবা তাসনিম। আচ্ছা, ঠিক আছে দেখি আমি। আচ্ছা ঠিক আছে ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই, তাহলে নেক্সট ক্লাস দেখা হবে। আচ্ছা শোনো সিআর কি আছো? রাহাত আছো? আচ্ছা রাহাত মনে নেই। আচ্ছা ঠিক আছে ওকে। চলে গেছে। জি স্যার রাহাত হ্যাঁ, আছি রাহাত। স্যার। আচ্ছা শোনো রাহাত, একটা তুমি যদি পারো এই মানে এখন লাগবে না, নেক্সট উইকে বা তার পরের উইকে একটা এক্সট্রা ক্লাস যদি পারো ম্যানেজ করে দিও। মানে আমার হয়তো একটা এক্সট্রা ক্লাস লাগতে পারে, ঠিক আছে। মানে এই 7 সপ্তাহে একটাই লাগবে এক্সট্রা ক্লাস, ঠিক আছে। স্যার আমাদের তো এখন টিউসডে গুলো অকুপাইড মানে এক্সট্রা ক্লাসের জন্য। এই মিড ব্রেকটা শেষ হোক তারপর আমরা ট্রাই করি। মিড ব্রেক শেষ হলে তো আমার ক্লাস থাকবে না, আমার তো মিড ব্রেকের আগ পর্যন্ত ক্লাস, তাই না? এই জন্যই তো লাগবে, বুঝতে পারছো? আচ্ছা স্যার। জি স্যার। একটু দেখো তুমি, ঠিক আছে। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম স্যার।